প্রায় 1 মিলিয়নের উপর ট্রেন্ড ওয়ার্কফোর্স শর্টেজ 2030-তে হবে। যে ধরনের প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং হতো সেগুলো এখন আমেরিকা চাচ্ছে নিজের দেশে হোক, কিন্তু চাইলেই তো হয় না। এই মুহূর্তে আমি চাইলে একটা ফ্যাক্টরি স্ট্যাবলিশ করতে পারবো না বাংলাদেশে, আমাদের হাজার হাজার ওয়ার্কার আগে থেকে এখানে ট্রেন থাকতে হবে। $282 বিলিয়ন একটা নতুন গ্র্যান্ট, নতুন একটা আইন পাশ করলো, সেটার নাম হচ্ছে চিপস অ্যান্ড সায়েন্স অ্যাক্ট। প্রাইমারি স্কুল থেকে একেবারে পিএইচডি পর্যন্ত কীভাবে স্টুডেন্টদেরকে এই বিগ প্ল্যাটফর্ম, বিগ যে গ্র্যান্ড পিকচার আছে সেখানে অ্যাট্রাক্ট করতে পারবো। আমেরিকা বেসড কি এখানে অন্য কোনো কান্ট্রির স্টুডেন্টদের তারা কি এখানে কি মানে কাজ করতে পারবে না বা যেতে পারবে পড়াশোনা? বিগ একটা অপরচুনিটি আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের জন্য যদি তারা আগ্রহ দেখায়। এভরিওয়ান ইজ থিঙ্কিং যে কারেন্ট অ্যান্টি ইমিগ্রেশন আমেরিকায় আমরা ভিসা পাবো না। সমস্ত বড় কোম্পানিগুলোর টপ লেভেলগুলোতে সায়েন্টিস্ট, রিসার্চার, এক্সিকিউটিভস হচ্ছে বাইরের মানুষজন। 60 জনের জায়গায় যখন ডেডলাইন পার হয়ে গেল তখন আমরা 9 জন মাত্র স্টুডেন্ট পেলাম যারা আমাদের ইউনিভার্সিটিতে আসবে। আমাদের স্টুডেন্ট দরকার, কারণ আমাদের প্রজেক্ট আছে, আমাদের ফান্ডেড অ্যাক্টিভিটি আছে, রিসার্চ করতে হবে। আমেরিকা নিয়ে কথা বলতেছি, চায়না কিছুটা আসলো, এখন এখানে মাঝখানে আমার বাংলাদেশে যদি আমরা কিছু করতে পারি কিনা, আপনি কি চিন্তা ভাবনা করতেছেন যে আমেরিকার কোনো কিছু বাংলাদেশে কিছু করা যায় কিনা? যেমন ধরেন হচ্ছে ডেটা সেন্টার, বড় রকমের ডেটা সেন্টার, অ্যামাজনের মতো অথবা আলিবাবার মতো, আলিয়ন। হয়তো কিছুদিনের মধ্যে একটা নতুন গভর্নমেন্ট আসবে, তাদের টপ প্রায়োরিটি হওয়া উচিত, কারণ গার্মেন্টস ইন্ডাস্ট্রি স্লোলি কলাপস করবে ওয়ার্ল্ড ওয়াইড। এটা রোবট নিয়ে নেবে এই কাজটা। চায়না থেকে $200 বিলিয়ন উপরে বিজনেস বের হয়ে আসবে। কেন? কারণ চায়নার ওই বিজনেসগুলো ওয়েস্ট অ্যাকসেপ্ট করবে না, ওদের প্রোডাক্টগুলো আমেরিকা যেতে পারবে না। ওই বিজনেসগুলো কোথায় যাবে? ওরা ভিয়েতনাম চাচ্ছে, ওরা মেক্সিকো চাচ্ছে, ওরা মালয়েশিয়া এবং অন্য জায়গায় যাচ্ছে। সব জায়গাতেই ওয়ার্কফোর্সের সিভিয়ার শর্টেজ। এই সেন্সে বাংলাদেশ ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট রোল এখানে প্লে করতে পারে। বিশেষ করে যে জবগুলো, যে কাজগুলো চায়না থেকে বের হয়ে আসবে সেগুলোকে আমরা হোস্ট করতে পারি। এটা হোস্ট করার জন্য লোকালি আগ্রহ দেখাতে হবে, নাহলে বাইরে থেকেও আসবে না। ভিয়েতনাম দেখাচ্ছে, কিন্তু দেখানোর সাথে সাথে তারা হিমশিমও খাচ্ছে, কারণ তাদের এনাফ মানুষ নেই এগুলোর জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আর সকলকে স্বাগত জানাচ্ছি অর্কা ওল্ড ফ্রেন্ডসের পডকাস্টে। আজকে আমাদের সাথে আছেন 19 ব্যাচের সাইফ ভাই। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্সের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ডিভিএসে প্রফেসর হিসেবে আছেন। আজকে আমরা তাকে আমাদের মাঝে পেয়ে গর্ববোধ করছি, আনন্দ বোধ করছি, এবং আমি অ্যাকচুয়ালি পার্সোনালি খুব এক্সাইটেড ভাইয়ের সাথে কথা বলতে পেরে। সো আই থিঙ্ক আমার নিজের পরিচয় দেওয়ার পরই লেটস ডাইভ ইনটু ইট। আমি তাহসিন, 50 ব্যাচ, খালিদ হাউস। ভাই যদি পরিচয় দেন। হ্যাঁ, আমি হচ্ছে মেহেদি ফ্রম 43rd ব্যাচ, কাশিম হাউস। And the guest of honor today, Saif Bhai, a 19th batch, also Khalid House. So, Bhai, let's begin. আপনার আজকাল দিন কেমন যায়? How is life in America? আপনার ডে টু ডে লাইফটা কীরকম? থ্যাংক ইউ তোমাদের আমাকে এখানে আসার সুযোগ দেওয়ার জন্য, কথা বলার একটা এ ধরনের বন্দোবস্ত করার জন্য। আমি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ডেভিসে আছি। জানো, এই সময়টা আমেরিকার অনেকগুলো দিক তোমরা বাইরে থেকে দেখতে পাও। আমাদের প্রেসিডেন্টের বিভিন্ন অ্যাক্টিভিটি আমার মনে হয় এখানে খবর কাগজে আসে। আমি শুনলাম যে বাংলাদেশের জন্য 35% ট্যারিফ অ্যাড করেছে, সেগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে। যে জিনিসটা হয়তো তোমাদের চোখে পড়ে না, যেহেতু আমি একাডেমিয়াতে, আমি ইউনিভার্সিটিতে আছি, সেটা হচ্ছে একটা বড় ধরনের ওয়ার্কফোর্স শর্টেজ আমেরিকা ফেস করতে যাচ্ছে। কী ধরনের ওয়ার্কফোর্স? প্রায় 1 মিলিয়নের উপর ট্রেন্ড ওয়ার্কফোর্স শর্টেজ 2030-তে হবে। এর মধ্যে প্রায় 1.5 লাখের মতো হচ্ছে তোমরা যে ব্যাপারগুলোতে ইন্টারেস্টেড, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মাইক্রো ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টরস অ্যান্ড কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড অল দোজ থিংস। সো আমার এই মুহূর্তে কাজকর্মের একটা বড় অংশ হচ্ছে, যদি আমি ইউনিভার্সিটি প্রফেসর, আমাদের একটা কাজের অংশ হচ্ছে টিচিং করা কিছু ক্লাস, কিন্তু আমাদের কাজের একটা বড় অংশ হচ্ছে রিসার্চ করা। এই মুহূর্তে আমার কাজের একটা বড় অংশ হচ্ছে ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিংয়ের উপর কাজ করা। এটা ব্যাপারটা কি, আমেরিকা যেহেতু চায়না এবং অন্যান্য কিছু দেশের সাথে এখন সম্পর্ক অনেকটা কোল্ড ওয়ারের লেভেলে চলে যাচ্ছে আমেরিকার, সেটার মানে হচ্ছে এদের অনেক দেশ থেকে জিনিসপত্র আমেরিকা কিনবে না, তাদের বানানো জিনিস, তাদের থেকে যাওয়া পার্ট যে সিস্টেমগুলোতে আছে সেগুলো কিনবে না। এগুলোর মধ্যে পড়ে চায়না একটা, অথবা রাশিয়া এবং আরও কয়েকটা এরকম দেশ আছে। এই দেশগুলোতে যে ধরনের প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং হতো সেগুলো এখন আমেরিকা চাচ্ছে নিজের দেশে হোক,
কিন্তু চাইলেই তো হয় না। এই মুহূর্তে আমি চাইলে একটা ফ্যাক্টরি স্ট্যাবলিশ করতে পারবো না বাংলাদেশে, আমাদের হাজার হাজার ওয়ার্কার আগে থেকে এখানে ট্রেন থাকতে হবে। সো তোমরা তোমাদের কম্পিউটারের মধ্যে যে চিপগুলো আছে, তোমাদের ফোনের মধ্যে যে সমস্ত সিস্টেমসগুলো আছে, এগুলোর অলমোস্ট বলা যায় 0% আমেরিকাতে বানায়। অনেকগুলোই ডিজাইন আমেরিকাতে হয়। ডিজাইন একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, কিন্তু বানানোর জন্য মানুষ লাগে যেগুলো যারা হ্যান্ডস অন ট্রেনিং পাওয়া। তাদের অনেকে হয়তো হাই স্কুলের টেকনিশিয়ান লেভেলের গ্র্যাজুয়েট, অনেকে পিএইচডি লেভেলের গ্র্যাজুয়েট। আমেরিকা এই ধরনের ওয়ার্কার নাই এখন। মিনিমাম কি পরিমাণ দরকার? 1.5 লাখের মতো দরকার। 1.5 লাখের মতো মানুষ আমেরিকা এখন যেই রেটে স্টুডেন্টদেরকে ট্রেন করে, এই রেটে যদি কন্টিনিউ করে তাহলে প্রায় 140 বছরের মতো লাগবে আমার হিসাবে। কিন্তু ওরা কখন চাচ্ছে 1.5 লাখের মতো মানুষ? 2030-এর মধ্যে, হাতে 4-5 বছরের সময়। সো আমাদের কাজের একটা বড় অংশ, আমার কাজের একটা বড় অংশ হচ্ছে কীভাবে আমরা হাই স্কুল থেকে, হাই স্কুল বলতে আমেরিকায় 9th থেকে 12th গ্রেড পর্যন্ত আমাদের এসএসসি এবং এইচএসসিকে বোঝায়, কীভাবে এই সমস্ত স্টুডেন্টদেরকে আমরা ইন্সপায়ার করতে পারবো। কিসে ইন্সপায়ার করবো? এদের অনেকেই জানে না যে কোথায় ওয়ার্কফোর্স শর্টেজ হতে যাচ্ছে এবং কী ধরনের প্রিপারেশান নিলে সেগুলোতে তারা পার্টিসিপেট করতে পারবে। ইভেন যদি জানেও, তারা ইউনিভার্সিটিতে গিয়ে অনেকে ইন্সপায়ার্ড ফিল করে না যে আমি এই ধরনের কোর্স নিব, এই ধরনের কোর্স নিয়ে আমি গ্র্যাজুয়েশনের আগে আমি এইভাবে প্রিপেয়ার থাকবো যাতে ইন্টেল আমাকে রিক্রুট করতে পারে। অথবা ওয়ার্ল্ডের একটা বড় কোম্পানি আছে যারা সেমিকন্ডাক্টর চিপস বানায়, টিএসএমসি নামে। টিএসএমসি অ্যারিজোনাতে একটা নতুন প্ল্যান্ট খুলেছে, 2024 সালের জানুয়ারিতে শুরু করার কথা, আজকে 2025-এর জুলাই, এখন পর্যন্ত শুরু করতে পারেনি কারণ ওয়ার্কফোর্স নাই। এর মধ্যে তোমরা হয়তো জানো স্যাম অ্যাল্টমান নামে একজন সিইও আছে চ্যাটজিপিটির। সে ভদ্রলোক বললেন যে $7 ট্রিলিয়ন রেজ করবে। $7 ট্রিলিয়ন, বাংলাদেশের বাজেট রাফলি $100 বিলিয়ন মতো। এটা বাংলাদেশের বাজেটের 70 গুণ সে রেজ করবে, যাতে এআইয়ের যেই ফিউচার সে চিন্তা করে সেটার জন্য হার্ডওয়্যার ম্যানুফ্যাকচারিং করা সম্ভব হয়। এটা একটা বিগ গোল। এটার জন্য সে হয়তোবা টাকাও রেজ করতে পারবে। মিডল ইস্টের অনেক দেশের সাথে সে কাজ করছে, কিন্তু যেটা সে ওভারনাইট করতে পারবে না সেটা হচ্ছে এই মানুষগুলো যারা এখানে কাজ করবে। সো আমার কাজের একটা বড় অংশ কম বেশি হাই স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত এই কীভাবে মানুষকে ইন্সপায়ার করা যায়। এর মধ্যে আমেরিকান গভর্নমেন্ট ঠিক করেছে $282 বিলিয়ন একটা নতুন গ্র্যান্ট, নতুন একটা আইন পাশ করলো, সেটার নাম হচ্ছে চিপস অ্যান্ড সায়েন্স অ্যাক্ট। ওইটার মধ্যে অনেকগুলো এই ধরনের ওয়ার্কফোর্স ট্রেনিংয়ের কম্পোনেন্ট আছে। সেগুলো দিয়ে কিভাবে আমরা ইভেন এলিমেন্টারি স্কুল থেকে, প্রাইমারি স্কুল থেকে একেবারে পিএইচডি পর্যন্ত কিভাবে স্টুডেন্টদেরকে এই বিগ প্ল্যাটফর্ম, বিগ যে গ্র্যান্ড পিকচার আছে সেখানে অ্যাট্রাক্ট করতে পারবো, সেটা নিয়ে কাজ করা। সো মোরালেস আমি ওখানেই বিজি। আচ্ছা ভাই, এখানে একটা কোশ্চেন ছিল যে শুধু আমেরিকা বেসড, কি এখানে অন্য কোনো কান্ট্রির স্টুডেন্টদের তারা কি এখানে কি মানে কাজ করতে পারবে না বা যেতে পারবে, পড়াশোনা করতে পারবে? ভেরি গুড কোশ্চেন। আমি গত 2-3 দিন ধরে বেশ কয়েকটা ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, এমআইএসটি, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট। আমার মেইন গোল ছিল স্টুডেন্টের সাথে ডিল করা, তাদের সাথে মিট করা, ডিসকাশন করা। আমি এখন একটা ডিপার্টমেন্টের চেয়ার, আমার ডিপার্টমেন্ট হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। আমরা প্রতি বছর সাধারণত 60 জনের মতো পিএইচডি স্টুডেন্ট নেই আমার ডিপার্টমেন্টে। এদের একটা বড় অংশ আসে, ধরতে পারো যে 25 থেকে 30 ভাগ আসে চায়না থেকে, প্রায় 20 ভাগের মতো আসে ইন্ডিয়া থেকে, তারপর বিভিন্ন দেশ থেকে আসে, এর বাইরে ইরান থেকে, টার্কি, বাংলাদেশ থেকে অনেকে যায়। এই বছর বুঝতেই পারছো চায়নার স্টুডেন্টরা খুব একটা আগ্রহ দেখাচ্ছে না, তাদের ভিসা হচ্ছে না, যে কারণে ইন্ডিয়ার অনেকের ভিসাও ডিক্লাইন হচ্ছে। ইরানিয়ানদের ভিসা এবছর নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ ইরানের সাথে আমেরিকার সম্পর্ক খুবই খারাপ। এই সময়ে বিগ একটা অপরচুনিটি আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের জন্য, যদি তারা আগ্রহ দেখায়, এবং যেখানেই তারা স্টুডেন্ট পাবে যেই দেশগুলো এখনও আমেরিকার সাথে ফ্রেন্ডলি তাদের জন্য। সো এটা গ্লোবাল প্রবলেম। আমি বলেছিলাম প্রায় 1 মিলিয়নের উপর ওয়ার্কফোর্স শর্টেজ হবে গ্লোবালি, এর মধ্যে 1.5 লাখের মতো হচ্ছে আমেরিকায়। গ্লোবালি শর্টেজ হবে কেন? সব দেশেই একটা কোম্পানি হয়তো নাম জানো, এনভিডিয়া, তারা হচ্ছে এআই হার্ডওয়্যার বানায়। এরকম হার্ডওয়্যারগুলো এখন বানাচ্ছে হচ্ছে তাইওয়ানে। তাইওয়ান চাচ্ছে এরকম আরও অনেক জায়গায় তাদের অ্যাক্টিভিটি করতে। ইউরোপে তাদের প্ল্যান্ট আছে। যখন এগুলো চালু করবে, শুরু করবে কাজ করা, তখন এগুলোতে লোকজনের দরকার হবে, ইঞ্জিনিয়ার দরকার হবে, সায়েন্টিস্টের দরকার হবে। সো এটা একটা গ্লোবাল প্রবলেম। তো লোকজন স্টিল কেন আউট অফ ওয়ার্ক থাকছে, জবলেস থাকছে? তাদের রাইট ট্রেনিং নাই যে ওই জায়গাগুলোতে গিয়ে কন্ট্রিবিউট করবে। সো এটা একটা গ্লোবালি এটা অ্যাড্রেস করার মতো ব্যাপার। বাংলাদেশে নেক্সট উইক একটা বড় ইনিশিয়েটিভ নিচ্ছে গভর্নমেন্ট, একটা বড় সিম্পোজিয়াম হবে বিআর সামিট নামে, সেমিকন্ডাক্টর, বায়োইলেকট্রনিক্স, এআই অ্যান্ড সিমিলার সেমিকন্ডাক্টর এরিয়াতে, টেকনোলজি এরিয়াতে।
বাংলাদেশও এই ব্যাপারে কন্ট্রিবিউট করতে পারে, পার্টিসিপেট করতে পারে যদি আমরা লোকালি ওয়ার্কফোর্স ট্রেন করি। সো আমি মনে করি সবারই এখানে রোল প্লে করার মতো আছে। এখানে একটা জিনিস আমি এখানে একটু জানতে চাচ্ছিলাম ভাই, আমি অনেক যেমন কোর্সেরা আছে, তারপর হচ্ছে ইউডেমি আছে, এখান থেকে যে আমরা অনেকে সার্টিফিকেশন করি। তো আমি এখানে এনভিডিয়া কিন্তু ওদের নিজস্ব চ্যানেলে বা ওদের নিজস্ব ওয়েবসাইটে তাদের মানে কোর্সগুলো কিন্তু করা যায়। তো এই কোর্সগুলো যদি আমাদের করা থাকে, যদি বাংলাদেশের কোনো স্টুডেন্ট যদি করা থাকে, তাদের জন্য কি এটা কোনো পজিটিভিটি থাকবে, পজিটিভ কোনো ইয়ে থাকবে কিনা? ডেফিনেটলি। আমি কাউকে ইন্টারভিউ করার সময় আমি 5 মিনিটের মধ্যে বুঝে ফেলি সে কি জানে, সে কী ধরনের টার্মিনোলজি বুঝে, আমার কথার কোশ্চেন এসে পাল্টা কীভাবে কোশ্চেন করে। তোমার এই কোশ্চেনগুলো যখন করা থাকবে ডেফিনেটলি তোমাকে চেঞ্জ করে দিবে। আমি একটু আগে ইনফর্মালি শেয়ার করছিলাম যে একজন অ্যাস্ট্রোনট তার 50টা স্টুডেন্টকে তার গ্রাম অঞ্চল থেকে ধরে নিয়ে আসে, এদের কেউ ইউনিভার্সিটিতে যাওয়ার কোনো প্ল্যান নাই, তার সাথে একদিন থাকে, সে তার কলিগদের নিয়ে আসে, অ্যাস্ট্রোনট কলিগ, সায়েন্টিস্ট কলিগ, বে এরিয়ার কলিগ, ইন্টারাকশন করে। ওভারনাইট 1 ডেতে এদের প্রত্যেকে কলেজ যাওয়ার গোল হয়। আমেরিকা যেই কলেজে যেতে চায় তাদের জন্য গভর্নমেন্টের রিসোর্স আছে, লোকাল রিসোর্স, প্রাইভেট রিসোর্স, সে যেতে পারে। অ্যামেজিং একটা স্ট্যাটিস্টিক্সে দেখালো 100% কলেজে যায়। এটা একটা বিগ ডিল, কাউকে কলেজে পাঠানো, এবং আলটিমেটলি তার সাথে যদি মেন্টরিং রিলেশনশিপ কন্টিনিউ করা যায় তাহলে তাকে আবার অ্যাস্ট্রোনটও করা সম্ভব। এই ভদ্রলোক যে গ্রাম থেকে অঞ্চল থেকে আসছে সেখানে কেউই পড়াশোনা করতো না, সে একমাত্র এক্সেপশন ছিল। অ্যাস্ট্রোনট হিসেবে ফেরত আসার পরে তার এখন কাজই হচ্ছে মানুষকে ইন্সপায়ার করা। সো তুমি যে কোর্সগুলো নিচ্ছ এগুলো ডেফিনেটলি তোমাকে ইন্সপায়ার করে, এটা তোমাকে ওয়ার্ল্ড ক্লাস স্টুডেন্টের লেভেলে নিয়ে যাচ্ছে, ডেফিনেটলি এগুলো করা উচিত। ভাই আপনি যে বললেন আপনি অ্যারাউন্ড 60 পিএইচডি ক্যান্ডিডেটস নেন এবং বাংলাদেশের জন্য এটা একটা অপরচুনিটি। গ্রাউন্ড রিয়েলিটিতে যেহেতু আমি জাস্ট 2 মান্থস আগে আমি পাশ করেছি, আমাদের কারেন্টলি একটা হিস্টেরিয়া বলবো না, একটা স্যাডনেস কাজ করছে যে আগে যে পরিমাণ স্টুডেন্টস পিএইচডি করতে ইউএসএতে যেত পারছে না। এখানে আমি জানি না এটা রুমার মিল থেকে আসতেছে কিনা, বাট এভরিওয়ান ইজ থিঙ্কিং যে কারেন্ট অ্যান্টি ইমিগ্রেশন আমেরিকায় আমরা ভিসা পাবো না। বাট আপনি ইনফর্মালি মানে আপনি যখন বললেন কথাটা তখন বাংলাদেশের জন্য একটা অপরচুনিটি বলতেছেন, এই ডিসকানেক্টটা কেন ভাই? এটা কি আসলে ব্রিজ করা সম্ভব আমাদের? যে নয়েজগুলোর কারণে আমাদের মধ্যেই মিস পারসেপশন আসতে পারে সেটা হচ্ছে ট্যারিফ নিয়ে কথা হচ্ছে। যখন তখন দেখতে পাচ্ছি যে আমেরিকান গভর্নমেন্ট বিভিন্ন প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টকে নিয়ে তাদেরকে হ্যারাস করছে, তাদের উপর জোর করে কর চাপাচ্ছে, ট্যারিফ চাপাচ্ছে, এবং অনেকে ভিসা না দেওয়াটাকে এনকারেজ করছে, যেটা চায়নার স্টুডেন্টরাই সাফার করছে বেশি ব্যাপারে। ইন্ডিয়ার সাথে কিছুটা এখন রোলার কোস্টার রিলেশনশিপ, কারণ ইন্ডিয়া রাশিয়ান হার্ডওয়্যার কিনে এবং চায়নার সাথে তারা ক্লোজ রিলেশনশিপ আছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে ইন্ডিয়া খুব একটা ক্লিয়ার পজিশন নেয়নি, আমেরিকার সাথে জয়েন করেনি। সো এই কারণে ইন্ডিয়ান স্টুডেন্ট সহজে আসছে না। কিন্তু আমেরিকার সমস্ত বড় কোম্পানিগুলো দেখো, সবগুলোর মাথার উপরে হচ্ছেন ইন্ডিয়ান এক্সিকিউটিভস। আমি অনেকগুলো কোম্পানি জানি, 160 জন ভাইস প্রেসিডেন্টের মধ্যে প্রায় 70-80 জন হচ্ছে ইন্ডিয়ান। এটা কন্টিনিউ করবে, কারণ অনেকটা হচ্ছে আমেরিকা এরকম, এখানে জায়গা রেডি আছে, এখানে আমরা ফ্যাক্টরি এস্টাবলিশ করার সুযোগ দিচ্ছি, মেবি পানি, ইলেকট্রিসিটি সব ফ্রি, যে চায় সে শপ ওপেন করতে পারে। লোকাল লোকজন হয়তো 2-4 জন আসে, সারা ওয়ার্ল্ড থেকেই লোকজন গিয়ে শপ এস্টাবলিশ করে। সো সমস্ত বড় কোম্পানিগুলোর টপ লেভেলগুলোতে সায়েন্টিস্ট, রিসার্চার, এক্সিকিউটিভস হচ্ছে বাইরের মানুষজন। এই মুহূর্তে যে নয়েজটা আমরা শুনতে পাচ্ছি, রিয়েল গ্রাউন্ড লেভেলে সিচুয়েশন হচ্ছে আমাদের স্টুডেন্টদেরকে স্টিল আমরা চুজ করছি হচ্ছে ওভারসিজ থেকে। কিন্তু জিওপলিটিক্যালি এই রিয়েলিটিটা আমাদের এখন অ্যাকসেপ্ট করতে হচ্ছে যে চায়না থেকে সহজে স্টুডেন্ট আসবে না। কারণ একটা স্যাড ফ্যাক্ট হচ্ছে যে চাইনিজ স্টুডেন্ট অনেকে বিভিন্ন জায়গায় চাইনিজ আর্মি থেকে এসে আমেরিকান ইউনিভার্সিটিগুলোতে এডুকেশনের জন্য টাইম স্পেন্ড করতো, অনেকেই কোশ্চেনেবল কোম্পানি থেকে আসতো, অনেকের বিহেভিয়ার অতটা ট্রান্সপারেন্ট ছিল না। সো আমরা 2-4 জন যদি খারাপ ব্যবহার করি কোথাও, সবাই হয়তো বাংলাদেশিদের সবাইকে খারাপ বলবে, যদি আমরা সবাই খারাপ না। সিচুয়েশনটা ওরকম হয়েছে। কিন্তু আমার মনে হয় বাংলাদেশের মতো কান্ট্রি যেগুলো নিউট্রাল, আমি কাউকে শুনিনি যে বাংলাদেশ থেকে ভিসা পাইনি এখন। তুমি কি শুনেছো এরকম? আমি শুনেছি ভাই, এবছর শুনেছি। এখন কারেন্টলি যারা ভিসা অ্যাপ্লাই করছে তাদেরকে রিজেক্ট করে দেওয়া হচ্ছে, এরকম শুনেছি। এখন আমি পার্সোনালি তো জিনিসটা দেখি না, একটা সার্টেন ডেটের পর থেকে এটা হচ্ছে, স্পেশালি হচ্ছে প্যালেস্টাইনের ওই সোশ্যাল মিডিয়া স্ক্রিনিংয়ের ওই জিনিসটা ইমপ্লিমেন্ট করার পর থেকে। আনফর্চুনেটলি একটু আগে আমি বলছিলাম সারা ওয়ার্ল্ডেই ডিক্লাইন করছে সমস্ত ডেমোক্রেটিক ভ্যালু, হিউম্যান রাইটস অ্যান্ড এভরিথিং। সো এটা আমেরিকা একটা রিয়েলিটি, অনেকে ইউনিভার্সিটির প্রফেসর এটার জন্য সাফার করছেন, স্টুডেন্ট অনেকে সাফার করছে, স্টিল তারা কোর্টে গিয়ে সেটার জন্য ফাইট ব্যাক করতে পারছে। কিন্তু যারা ফরেন স্টুডেন্ট তাদের খুব একটা রাইট নেই আনফর্চুনেটলি আমেরিকান কনস্টিটিউশনে, ওদের চাইলেই ট্রাম্প বের করে দিতে পারে।
তাদের চাইলেই ভিসা ক্যান্সেল করে দিতে পারে, কিন্তু আমেরিকা যে ভিতরে আছে তার ভিসা ক্যান্সেল করলেও খুব একটা কিছু আসে যায় না, কিন্তু একবার বাইরে গেলে হয়তো ছুটিতে আসতে ফেরত যাওয়া কঠিন হবে। এখানে যারা আছে আমি জানি এখন ভিসা অ্যাপ্লিকেশনের মধ্যে সোশ্যাল মিডিয়ার তাদের লিঙ্কগুলো এবং তাদের আইডিগুলো সাবমিট করতে বলে, এবং আনফর্চুনেটলি বিভিন্ন পাল্টা লবি আমেরিকাতে এই জিনিসটা টোটালি ইরেশনালভাবে এই সোসাইটির ভিতরে এই ধরনের ব্যাড ডিসিশনগুলোতে কন্ট্রিবিউট করছে। এটা ভেরি আনফর্চুনেট। বাট আমার মনে হয় বেশিরভাগ মানুষই যারা আমরা আছি তারা যদি দু একটা পোস্ট দেই যেটাতে মানুষের সাফারিংয়ের ব্যাপারে আমরা সিম্প্যাথি দেখাই, এটা আমার মনে হয় কোশ্চেনেবল না। কিন্তু আমরা এমন কিছু যদি করি যেটাতে আমেরিকা থ্রেটেন ফিল করে, তারা হয়তো এভাবে রিয়্যাক্ট করতে পারে। বাট একসময় যখন তাদের রিয়েল স্টুডেন্ট দরকার হবে, আমরা অনেকগুলো ইউনিভার্সিটি, আমি আমার নিজের স্ট্যাটিস্টিক্স বলি, প্রথমে 60 জনের জায়গায় যখন ডেডলাইন পার হয়ে গেল তখন আমরা 9 জন মাত্র স্টুডেন্ট পেলাম যারা আমাদের ইউনিভার্সিটিতে আসবে। আমাদের স্টুডেন্ট দরকার, কারণ আমাদের প্রজেক্ট আছে, আমাদের ফান্ডেড অ্যাক্টিভিটি আছে, রিসার্চ করতে হবে। পাল্টা আমরা অফার দিলাম সেকেন্ড টাইম, থার্ড টাইম নিউ স্টুডেন্টদেরকে। আমার মনে হয় এখন 16 কি 17 জন হবে এই বছর আমাদের ডিপার্টমেন্টে আসবে। এটা কি সাস্টেনেবল আমেরিকার জন্য? না। খুব শীঘ্রই, যেহেতু ওখানে ইনস্টিটিউশনস আছে, যেখানে গভর্নমেন্টের বাইরেও সিভিল সোসাইটি আছে, আলটিমেটলি গভর্নমেন্টকে বলবে যে এভাবে কান্ট্রি কলাপস করবে। যাদের বিরুদ্ধে আমরা স্ট্যান্ড নিচ্ছি যে আমরা ওয়ার্ল্ডে 1 নম্বর থাকবো, তাদের বিরুদ্ধে ফাইট করার জন্য সোলজার লাগবে, সে সোলজার নাই, মানে যদি না থাকে তাহলে আমরা তো উইন করবো না। ওই 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 মেসেজটা অলরেডি যাচ্ছে। সো অনেক কিছু স্লোলি চেঞ্জ হচ্ছে, যেটা হয়তো তোমাদের কাছে রিয়েল টাইম আসে না, বাট আমি স্টিল অপটিমিস্টিক যে অনেক অপরচুনিটি ওপেন হবে। এখানে আমার একটু কোশ্চেন ছিল এই জায়গায়, যে পিএইচডি নিয়ে যখন কথা হচ্ছে, তো বাংলাদেশের কিছু হচ্ছে আপনার কিছু অকারেন্স আমরা শুনছি যে অলরেডি তারা পিএইচডি করতে গেছে ইউএসএ তে, বাট তাদের অনেক পিয়ার প্রেশার বা এগুলা প্রেশার আছে তাদের উপরে, তারা প্রেশারটা নিতে পারছে না, বা কোনো একটা ইস্যুর কারণে এটা হিউজ প্রেশার কি ধরনের প্রেশার? রিসার্চের প্রেশার নাকি সোশ্যাল? হয়তোবা সোশ্যাল, বা উই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট ওয়ান, বাট দেয়ার আর সাম সুইসাইডাল কেস, ইফ ইউ নো দ্যাট। হ্যাঁ, আপনি হয়তো বা জানেন কিছু এটা সম্বন্ধে, এটা আপনি কিভাবে দেখেন বা এটা কিভাবে সলিউশন করা যায়? ইউনিভার্সিটিগুলোতে গত 2 বছর এই বিশেষ করে মিডল ইস্টে ওয়ার শুরু হওয়ার পর থেকে ভেরি র্যাশনাল অনেক কিছু হচ্ছে। স্টুডেন্টদেরকে আমরা আগে দেখতাম যে তারা প্রোটেস্ট করে তাদের কান্ট্রির ল, তাদের সোসাইটির নর্ম চেঞ্জ করে ফেলতো। বার্কলি থেকে অনেকগুলো প্রোটেস্ট বের হচ্ছে 1960-70s দিকে, সেগুলো পুরো দেশকে চেঞ্জ করেছে। বাট যখন স্পেসিফিক কিছু ব্যাপারে প্রোটেস্ট হয়, সেগুলো আমেরিকান ইউনিভার্সিটিগুলো ঠিকমতো হ্যান্ডেল করেছে এক্সট্রিমলি র্যাশনালভাবে। অনেক স্টুডেন্টকে ধরে পুলিশ রাস্তা থেকে অলমোস্ট কিডন্যাপ করে নিয়ে গেছে তাদের ইউনিভার্সিটির কোনো নিউজ পেপারে লেখার জন্য, কোথাও একটা অপোজিং কথাবার্তা বলার জন্য। এটা নিয়ে আমেরিকা অনেক কথাবার্তা হচ্ছে এখন। যদি তোমরা আর একটু ডিপ মিডিয়া ফলো করো, তোমাদের চোখে পড়বে যে আমরা কেন এগুলো করছি, এগুলো তো কমপ্লিট ননসেন্স। সো যারা এগুলো করার জন্য এতদিন ধরে ইকুইপ ছিল, যাদের হাতে অনেক ক্ষমতা ছিল, লোকজন দেখছে যে তাদের ইন্টারেস্টের সাথে আমেরিকার ইন্টারেস্ট অ্যালাইন না, তারা সাম আদার ইন্টারেস্টকে সার্ভ করছে। ডেফিনেটলি কারেন্ট এই ট্রানজিয়েন্ট এফেক্টটা তোমাদেরকে হয়তো বা শক দিচ্ছে, বাট আমি মনে করি যে সোসাইটি হিসাবে এটা ওভারনাইট আমেরিকা এই লেভেলে আসেনি। প্রায় 200 বছরের স্ট্রং সিভিল সোসাইটি অ্যান্ড স্ট্রং ডেমোক্রেসির মাধ্যমে এটা ওভারনাইটও কলাপস করে না, বাট যে ধরনের ট্রেন্ড তাতে আমেরিকা ডেফিনেটলি ডিক্লাইনিং স্টেজের মধ্যে আছে এখন। বাট এই জিনিসগুলো স্লোলি আবার দেখতে পাবে যে ঠিক এরকম খারাপ অবস্থায় নেই। আমি আরেকটা কোশ্চেন ছিল এখানে, আমরা তো অলরেডি আমেরিকা নিয়ে কথা বলতেছি, চায়না কিছুটা আসলো, এখন এখানে মাঝখানে আমার বাংলাদেশে যদি আমরা কিছু করতে পারি কিনা, বা আপনি কি চিন্তা ভাবনা করতেছেন যে আমেরিকার কোনো কিছু বাংলাদেশে কিছু করা যায় কিনা? যেমন ধরেন হচ্ছে ডেটা সেন্টার, বড় রকমের ডেটা সেন্টার, অ্যামাজনের মতো অথবা আলিবাবার মতো, আলিয়ন, বা হচ্ছে আপনার শুধু বাংলাদেশে এটা লোকালাইজ করা ভাই, কারণ তারা কিন্তু তাদের নিজস্ব লোকাল জিনিস দিয়ে তারা কিন্তু খুবই স্ট্রং, কিন্তু আমাদের বাংলাদেশে উই হ্যাভ নাথিং। আমরা এখনো তাদের উপর এখন ডিপেন্ড করতেছি, হয় আমেরিকার উপরে নয় চায়নার উপরে। আমরা এখানে কিভাবে কি করতে পারি ভাই? এটা একটু আগে আমরা কথা বলছিলাম যে ডিফেন্সে আমাদের কীভাবে টেকনোলজিকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। আমরা বিগ সোসাইটি, এখানে যদিও ওয়েস্টের মতো সব কিছু এখনও ইলেকট্রনিক এবং ইন্টারনেট বেসড হয়ে যায়নি, স্টিল আমাদের এখানে ম্যাসিভ নাম্বার অফ অনলাইন অ্যাক্টিভিটি হচ্ছে। লোকজনের অফিসের অনেক কাজকর্ম এখন ইন্টারনেটের থ্রুতে হচ্ছে। এখানে আমাদের ডেটা সেন্টার দরকার, এখানে আমাদের হার্ডওয়্যারের কিছু জিনিস লোকালি ক্রিয়েট করা দরকার। আর ইকোনমির যে সবচেয়ে বড় পিলারগুলো, গার্মেন্টস ইন্ডাস্ট্রি অথবা মিডল ইস্টে রেমিটেন্স পাঠানো মানুষগুলো, আর আমাদের এগ্রিকালচার সেক্টর, এর বাইরেও তোমাদের মতো এডুকেটেড লোকজনের জন্য জব ক্রিয়েট করা দরকার, যারা
গার্মেন্টস দিয়ে খুব একটা এক্সাইটেড না, যারা মিডল ইস্টে গিয়েও কাজ করতে ইন্টারেস্টেড না, তাদের জন্য ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করা দরকার, এমন সিচুয়েশন ক্রিয়েট করা দরকার যাতে বড় কোম্পানিগুলো এখানে আসে। আমি কিছুদিন আগে ভিয়েতনামে ছিলাম এপ্রিল মাসে, সেখানে স্যামসাং শুধুমাত্র একাই $70 বিলিয়ন ভিয়েতনাম থেকে বাইরে এক্সপোর্ট করে। তাদের টোটাল এক্সপোর্ট সারা ওয়ার্ল্ডে আরও অনেক বড়, কিন্তু ভিয়েতনামের প্রোডাক্ট স্যামসাং $70 বিলিয়ন বাইরে এক্সপোর্ট করে। তারা এখন দাবি করছে যে ভিয়েতনামে যাতে বাইরের মানুষকে হায়ার করার মতো তারা রাইট পায়। ভিয়েতনাম এখন পর্যন্ত বাইরের মানুষকে ওখানে কাজ করার জন্য অত ফেভারেবল সিচুয়েশন অফার করে না। কারণ কি, তারা পিএইচডি হায়ার করতে চায় ম্যাসিভ নাম্বারে। একসময় লো লেভেলের অ্যাসেম্বলি অ্যান্ড প্যাকেজিং করতো স্যামসাং, তারপর হচ্ছে তারা ডিজাইন করা শুরু করলো, তারপর লোকাল কোম্পানিগুলো তাদেরকে সার্ভ করা শুরু করলো, যারা রিয়েলি হাইটেক প্রোডাক্ট তাদের সিস্টেমে, স্যামসাংয়ের সিস্টেমে ইন্টিগ্রেট করতো। এখন স্যামসাং $70 বিলিয়ন যখন বড় বিজনেস হয়, তখন তুমি উপরের লেভেলে 1-1.5 হাজারের মতো, যেখানে প্রায় 1 লাখের মতো এমপ্লয়ি আছে, তুমি হায়েস্ট লেভেলের পড়াশোনা করা মানুষ চাও। আমাদেরও এখানে ইনিশিয়ালি হয়তো আমরা প্যাকেজিং, অ্যাসেম্বলি, টেস্টিং, ভেরিফিকেশন এগুলো দিয়ে শুরু করতে পারি। এগুলোর জন্য গভর্নমেন্টের লোকাল ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করা দরকার। সো নেক্সট উইকে যে সামিটটা হচ্ছে, সেখানে এটা নিয়ে ডিসকাশন হচ্ছে। আমি মনে করি যে গভর্নমেন্ট যেই হোক, তারা আমাদের মতো বুড়ো মানুষকে ইগনোর করবে। তোমাদের মতো ইয়াং পিপল হাতে প্ল্যাকার্ড নিয়ে যাওয়া হচ্ছে যে তোমরা তোমাদের রাইট হচ্ছে এই দেশে যেই ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড রিসোর্সগুলো থাকলে বাইরের বড় কোম্পানিগুলো এখানে আসবে, অথবা লোকালিও বড় কোম্পানি ক্রিয়েট হবে, সেটার জন্য কাজ করা। এটা হয়তো কিছুদিনের মধ্যে একটা নতুন গভর্নমেন্ট আসবে, তাদের টপ প্রায়োরিটি হওয়া উচিত। কারণ গার্মেন্টস ইন্ডাস্ট্রি স্লোলি কলাপস করবে ওয়ার্ল্ড ওয়াইড, এটা রোবট নিয়ে নেবে এই কাজটা। আমি জানি না মিডল ইস্টে এনাফ রোবট আসলে আমাদের বাংলাদেশি ওয়ার্কাররা গিয়ে কাজ করতে পারবে কিনা আর। সো ওই সিচুয়েশনে এই দেশের মানুষের তো কাজ দরকার হবে। সেখানে লো লেভেলের প্যাকেজিং টাইপের কাজের সাথে সাথে আলটিমেটলি যখন এগুলো 1990s থেকে স্যামসাং আজকে যে লেভেলে ভিয়েতনামে এসছে, সেই লেভেলে আসলে যাতে এডুকেটেড লোকজন কাজ পায়, সেটার জন্য আমরা আরও মোর এক্সপেডিটেডভাবে করতে পারি। এটা আরও আর্জেন্ট এই জন্য, চায়না থেকে $200 বিলিয়ন উপরে বিজনেস বের হয়ে আসবে। কেন? কারণ চায়নার ওই বিজনেসগুলো ওয়েস্ট অ্যাকসেপ্ট করবে না, ওদের প্রোডাক্টগুলো আমেরিকা যেতে পারবে না, যেহেতু তাদের এখন কাইন্ড অফ গ্লোবাল কোল্ড ওয়ারের মতো একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে। ওই বিজনেসগুলো কোথায় যাবে? ওরা ভিয়েতনাম চাচ্ছে, ওরা মেক্সিকো চাচ্ছে, ওরা মালয়েশিয়া এবং অন্য জায়গায় যাচ্ছে। সব জায়গাতেই ওয়ার্কফোর্সের সিভিয়ার শর্টেজ। আমি মনে করি আমাদের দেশে এনাফ ট্যালেন্টেড পিপল আছে। এই ট্রেনিংটা হলে এখানে লোকালি রাইট হয়তো 2-1 বছরের মধ্যে না হলেও আগামী 5-10 বছরের মধ্যে এনাফ পিপল এখানে আছে, এবং স্লোলি এটাকে আরও গ্রো করা সম্ভব হবে মোর ট্রেনিং দিয়ে, যাতে এখানে রিয়েলি লুক্রেটিভ জব ক্রিয়েট করা যায়। এই সেন্সে বাংলাদেশ ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট রোল এখানে প্লে করতে পারে। বিশেষ করে যে কাজগুলো চায়না থেকে বের হয়ে আসবে, সেগুলোকে আমরা হোস্ট করতে পারি। এটা হোস্ট করার জন্য লোকালি আগ্রহ দেখাতে হবে, নাহলে বাইরে থেকেও আসবে না। ভিয়েতনাম দেখাচ্ছে, কিন্তু দেখানোর সাথে সাথে তারা হিমশিমও খাচ্ছে, কারণ তাদের এনাফ মানুষ নেই এগুলোর জন্য। আপনি এটা কি মনে করেন যে আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট একটা ট্রেনিং সেন্টারের জন্য এরকম কিছু ট্রেনিং সেন্টার তৈরি করবো, যেখান থেকে তারা ট্রেন্ড আপ হবে, দেন হচ্ছে অন্যান্য কান্ট্রিতে তারা শিফট করবে বা বাংলাদেশে শিফট হবে, এরকম? জি, অ্যাকচুয়ালি অন দ্যাট নোট ভাই, মানে আমাদের দেশে তো আসলে সবসময় যখন ট্রেনিং সেন্টার্স হয়েছে, মানে কোরিয়ান ইনভলভমেন্টে কিং ফাহাদের নামে একটা আছে, এগুলো সবসময় হচ্ছে আপনার ভোকেশনাল, সবসময় ভোকেশনাল হয়েছে। আমি কখনোই টেন্ডেন্সি দেখি না, ইভেন আফটার আপনি যখন বলতেছিলেন যে এখন চায়নার থেকে 200 বিলিয়ন সরাই নিচ্ছে, এটা তো কোভিডের পর থেকেই প্রবণতা দেখা গিয়েছিল। কারণ সাপ্লাই চেইন শক একটা সিঙ্গেল নোডের মাধ্যমে এটা তো আনএক্সেপ্টেবল ছিল। বাংলাদেশে আই ডিড নট সি বাংলাদেশ ট্যাপ ইন টু দ্যাট ভাই যে পয়েন্টটা বলতেছে, যে আমি এখনও খুব যে আগ্রহ কারো দেখছি যে মানে হাই স্কিলড ওয়ার্কার্স বিল্ড করার, সেটাও দেখছি না ভাই। তো জুলাইয়ের 16-17 তারিখ, 16-17-18 বোধ হয়, এখানে বেশ বড়সড় একটা সামিট হচ্ছে, যেখানে প্রায় 2000-এর মতো মানুষ একসাথে হবে। বাইরে থেকে, আমেরিকা থেকে এবং ওয়ার্ল্ডের বিভিন্ন কোম্পানি থেকে এক্সিকিউটিভরা আসবেন অনেকে। এদের অনেকেই বাংলাদেশি আমেরিকান অথবা বাংলাদেশি অরিজিনের পিপল। গোল হচ্ছে, তারপর এখানে বিডা চেষ্টা করছে এখানকার লোকাল ইউনিভার্সিটিগুলোকে একসাথে করে, কিছু কোম্পানি আছে হাইটেক, এর মধ্যে একটা হচ্ছে উল্কা সেমি, এদেরকে নিয়ে আমরা যেই প্ল্যাটফর্মগুলো রিয়েলি আর্জেন্টলি ক্রিয়েট করা দরকার, যেমন ট্রেনিংয়ের প্ল্যাটফর্ম, উল্কা সেমি নিজের এমপ্লয়ীদেরকে নিজেরা ট্রেন করে। কোম্পানির এটা কাজ না, কোম্পানির কাজ হচ্ছে ইউনিভার্সিটি থেকে ট্রেন্ড পিপলকে হায়ার করা। এখানে আমাদের এনাফ সেরকম লোকজন নাই, কিন্তু আমাদের ইউনিভার্সিটিগুলোতে ক্যাপাসিটি আছে এটা অফার করার। বুয়েটে আমি কথা বলেছি, বুয়েটের ভাইস চ্যান্সেলর বললেন যে তারাও ইন্টারেস্টেড। ঢাকা ইউনিভার্সিটিতে আমি টক দিয়েছি, তাদের ফ্যাকাল্টিরাও ইন্টারেস্টেড এই ব্যাপারে পার্টিসিপেট করতে।
আলটিমেটলি অনেকেই হয়তো বা বিদেশে গিয়ে থাকতে চাবে, আমি মনে করি অনেকে থেকে যায় কারণ অন্য কোনো অল্টারনেটিভ নাই, এই দেশে তাদের কোনো জব নাই, ম্যাসিভ নাম্বারে ফেরত আসতে যাবে যদি এখানে সে ধরনের অপরচুনিটি থাকে। কিন্তু সাধারণ আমি একজন সিটিজেন হিসাবে যেরকম একটা এয়ারপোর্ট এস্টাবলিশ করতে পারি না, সেরকমই কান্ট্রি যদি ইনিশিয়েটিভ না নেয় এই ধরনের বড় অ্যাক্টিভিটিগুলোর জন্য, কান্ট্রি যদি এয়ারপোর্ট এস্টাবলিশ না করে তাহলে বড় প্লেন এখানে আসবে না। আমাদের এখানে এখন পর্যন্ত এই ধরনের বড় চিন্তাভাবনা হয়নি। গত সরকার ফল করার আগেই এই জিনিসগুলো চিন্তা করা শুরু হয়েছিল। আমি প্রায় কয়েক মাস তাপস যে একজন প্রতিমন্ত্রী ছিলেন তার সাথে আমরা আমেরিকার এবং অন্যান্য জায়গার বিভিন্ন কয়েকজন সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি রিলেটেড এরিয়ার লোকজন কথাবার্তা বলতাম। তারপর তো গভর্নমেন্ট কলাপস করলো। কারেন্ট এই গ্রুপটা বিডা লেড অ্যান্ড আইসিটি প্রতিমন্ত্রী মিস্টার তায়েব, কারেন্ট যে প্রতিমন্ত্রী, তারা সহ বড় ইনিশিয়েটিভ নিচ্ছেন। আমি মনে করি যে এটা একটা ওয়ান অফ দ্য স্টেপস ইন দ্য রাইট ডাইরেকশন। আলটিমেটলি এই ধরনের আরও অনেক স্টেপ নিতে হবে। কেন নিতে হবে? বড় কোম্পানিগুলো যখন দেখবে যে অ্যানাফ অফ লোকাল গ্রাউন্ডে এই ধরনের অ্যাক্টিভিটি হচ্ছে, তারা তখন কনফিডেন্সটা পাবে। তাদের একটা বড় ইনিশিয়েটিভের আগে তারা দেখতে চাবে যে দেশ কতটা চায়, দেশ কতটা রিসোর্স অফার করবে, ইউনিভার্সিটিগুলো কতটা রেডি, লোকালি কতটা ট্রেন্ড ওয়ার্কফোর্স আছে, এবং কী ধরনের অ্যাক্টিভিটি দিয়ে তারা প্রথমে শুরু করবে। তারা কি প্রথমে জাস্ট ফোন অ্যাসেম্বলি করবে, তারা কি ফোনের দু একটা পার্ট এদেশেও বানাতে পারবে অথবা টেস্ট করতে পারবে, এই সব জিনিসের জন্য এনাফ অফ অ্যাক্টিভিটি হওয়া দরকার, যেটা ন্যাশনালি কালেকটিভলি করতে হবে। এটা এতদিন উলকাসেমি নিজেদের জন্য করতো, তারা ট্রেন করতো, অনেকে মালয়েশিয়া চলে যেত, অনেকে থাকতো, এবং কেউ যদি ট্রেন করতে যায় তাহলে তাদের কখনোই এমপ্লয়ীদেরকে এনাফ পে করার মতো অ্যাডিশনাল মানি থাকে না। সো তারা হয়তো সেরকম অ্যাট্রাকটিভ স্যালারি অফার করার জন্য সেরকম লেভেলে আসতে পারেনি। এটা হচ্ছে দেশের দায়িত্ব, সোসাইটির দায়িত্ব করাটা। আমার আশা যে এই জিনিসটা হবে এখানে। বাট একটু আগে যেটা বললাম, আমাদেরকে দেশের পলিটিক্যাল লিডাররা ইগনোর করবেন, তোমাদের করবেন না। সো তোমরা এই ব্যাপারে কিছুটা শোরগোল করতে পারো। তোমাদের উস্কানি দিচ্ছি না আমি। ভাই, আমি আমার পার্সোনাল কিউরিওসিটি থেকে একটা প্রশ্ন করি। আপনি অ্যাপেলের রিসেন্টলি একটা ইলিউশন অফ থিঙ্কিং পেপার একটা করেছিলেন তারা। ভাই, আমি তো অ্যাজ এন আউটসাইডার আমি খুব ক্যাজুয়ালি জিনিসটা পড়েছি, বাট একটা মধ্যখানে একটা সেন্স তৈরি হয়ে গেছিল যে এআইজ আর থিঙ্কিং, বাট ইলিউশন অফ থিঙ্কিং পড়ে আমি যতটুকু বুঝেছি যে এটা পুরো একটা হোক্স। হ্যাঁ, দে আর জাস্ট ট্যাপিং ইনটু এক্সিস্টিং ডেটা। আপনার কি ভাই কোনো ইনসাইডার ইনফরমেশন আছে এ সম্পর্কে, বা মানে কোনো ইনসাইট আমাকে দিতে পারবেন? আমি যদি একটা কম্পিউটার হই এবং আমাকে যদি রিজনেবলি অ্যাভেলেবল সমস্ত ইনফরমেশন অ্যান্ড ডেটা দেওয়া হয়, আমি একটা সুপার স্মার্ট মানুষের মতো হব, তাই না? বাট একটা যদি নিউ প্রবলেম তুমি আমার সামনে নিয়ে আসো, রিয়েলি যেটার জন্য হিউম্যান ইনোভেটিভ মাইন্ড লাগবে, এআই সেখানে ফেল করবে। বাট সাধারণ একটা ইঞ্জিনিয়ার আর এআই ট্রেন্ড একজন ইঞ্জিনিয়ারের মধ্যে ডেফিনেটলি বিগ ডিফারেন্স হবে। এআই ট্রেন্ড ইঞ্জিনিয়ার উড লুক লাইক হি হ্যাজ লাইক 100 হ্যান্ডস, সাধারণ ইঞ্জিনিয়ারের 2টা হ্যান্ড। বাট আলটিমেটলি নিউ কোনো প্রবলেম সলভ করা, সেটাতে দুজনই একই রকমের অলমোস্ট রোল প্লে করবে। একজন হতে পারে হয়তো ফাস্টার ইনোভেট করতে পারবে, বিকজ তার হাতে অল টুলস আছে, সে কুইকলি দেখতে পাবে কাছাকাছি কে কী চিন্তা করেছে এর আগে। আমি মনে করি হিউম্যান বিইং আলটিমেটলি ওয়ে মোর সুপেরিয়র, এবং কোনোভাবেই আমাদেরকে রিপ্লেস করার জন্য তারা আসবে না। আচ্ছা ভাই, আপনি কি রজার পেনরোজের কোয়ান্টাম অরিজিন অফ কনসিয়াসনেসের আইডিয়ার সাথে তো পরিচিত? ভাই, মানে হোয়াট আর ইউর থটস অন দ্যাট, যে ন্যানো টিউবিউলস, বিশেষ করে আপনি ন্যানো টেকনোলজির লোক, ন্যানো টিউবিউলসের মধ্যে কোয়ান্টাম ফেনোমেনার কারণে আমাদের কনসিয়াসনেস তৈরি হয়, এগুলো কনসেপ্টের সাথে আপনার? একটা থিওরি আছে যে এভরিথিং ইন নেচার has some kind of consciousness, the atoms, every little particles. কারণ মানুষ খুঁজে বেড়াচ্ছে যে এই যে আমরা কনশাস, অ্যামেজিংলি কেপেবল, এই যে আমরা চিন্তা করতে পারছি, আমাদের কথা বাদ দিলাম, সিম্পল একটা অ্যানিমেল, তার মধ্যে যে কনশাসনেস, সে যেরকম চিন্তা করতে পারে, তার অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং প্রসেস, এগুলো কোত্থেকে আসলো? অ্যাবসলিউটলি কোনো এক্সট্রা ওয়েট অ্যাড না করে তার ভিতরে এই জিনিসগুলো হচ্ছে, এটা কীভাবে হলো? এবং আরও যখন লো লেভেলে মানুষ যায়, তখন কোন জায়গায় গিয়ে এটা রিয়েলি শুরু হলো, এটা এখন পর্যন্ত ক্লিয়ার না। মানুষ দেখতে পাচ্ছে 2টা সেল পাশাপাশি রেখে দিলে তাদের মধ্যে কন্টিনিউয়াস কমিউনিকেশন হচ্ছে। আমি যেহেতু আলট্রাফাস্ট কমিউনিকেশনের সেন্সর নিয়ে কাজ করি, আমি দেখি যে তারা এত ফাস্ট কমিউনিকেট করে, যেটা আমি যদি নাম্বার দেই, কাপল অফ পিকো সেকেন্ডে তারা একজনের সাথে কথা বলে, 2টা সেল।
এই লেভেলে মানুষ এখন পর্যন্ত জানে না কীভাবে সিগন্যাল ধরতে হবে, এটা এত ফাস্ট, কী কমিউনিকেট হচ্ছে কেউ জানে না। এবং এই যে কমিউনিকেশনটা হচ্ছে এটার জন্য যে কনসিয়াসনেস দুজনের মধ্যে আছে, কোন জায়গা থেকে আসছে, সেলের ভিতরে নাম্বার অফ ডিফারেন্ট অর্গানস আছে, পার্টস আছে, এগুলো কোনটা কীভাবে কন্ট্রিবিউট করছে ক্লিয়ার না। সো এই ব্যাপারগুলোকে এক্সপ্লেইন করার জন্য ফান্ডামেন্টাল লেভেলে সব কিছুই কনশাস এই ধরনের একটা থিওরি আছে, বাট এর মধ্যে যথেষ্ট ইনকনসিস্টেন্সি আছে। আলটিমেটলি একটা যদি এক্সাম্পল দিই, কোয়ান্টাম কম্পিউটিংয়ে মানুষ এই জিনিসটা ব্যবহার করে, সেটা হচ্ছে এন্টেঙ্গলমেন্ট, মানে দুইটা ফোটন একটা আরেকটার সাথে কাইন্ড অফ যমজ ভাই বোনের মতো রিলেটেড থাকবে, অথবা দুইটা ইলেকট্রন একটা আরেকটার সাথে যমজ ভাইয়ের মতো রিলেশন থাকবে। সো ইলেকট্রন একজন যদি এখানে হয়, আরেকজন যদি চাঁদের উপরে হয়, তাদের মধ্যে স্টিল কমিউনিকেশনটা কন্টিনিউ করবে। কিন্তু আইনস্টাইন বলে যে কমিউনিকেশনটা লাইট স্পিডের চাইতে ফাস্ট হওয়া সম্ভব না। আমি যখন এই ইলেকট্রনটাকে এখানে হার্ট করব, চাঁদে ওই ইলেকট্রনটা রাইট ওয়ে সেটা ফিল করবে, বাট এই ফিল করার জন্য তার অন্তত কিছু সময় দরকার, 2-3 সেকেন্ড টাইম ডিফারেন্স থাকা দরকার, কিন্তু সেটা নাই। এই জিনিসগুলোকে এক্সপ্লেইন করা সম্ভব হচ্ছে না নোন ফিজিক্যাল ল দিয়ে। সো এর মধ্যে অ্যাড করা হচ্ছে কনশাসনেস নামে একটা জিনিস, এটাকেও কোনোভাবে ফিজিক্স অ্যান্ড নোন ল দিয়ে এক্সপ্লেইন করা হয়নি। সো এগুলো কাইন্ড অফ মোর অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। তুমি যার নাম বলেছে সে নোবেল লরিয়েট এবং সে ওইটা নিয়ে চিন্তা করে, কিন্তু পুরো বইয়ের ভিতরে অনেক জায়গা আছে যেখানে বিগ হোল আছে। সো যারা র্যাডিক্যাল ফিজিসিস্ট, যারা এই লুপ হোলগুলো বের করতে পারে, তারা ওখানে কোশ্চেন করছে হোয়াট কাইন্ড অফ ননসেন্স, এটা কী ডিসকাশন যা আমরা ট্যাঞ্জিবল ধরতে পারি না। আমি মনে করি নলেজ শুধুমাত্র এক্সপেরিমেন্টাল এবং ট্যাঞ্জিবল ধরা না ধরার উপর ডিপেন্ড করে না, এর আরেকটা ডাইমেনশন আছে যেটা আমরা কীভাবে ফিল করি। আমরা অনেক সময় ঘুমের মধ্যেও ফিল করতে পারি সেটা, কিন্তু কারেন্ট নলেজ এবং লার্নিং সিস্টেমটা ওই প্রসেসটাকে রিকগনাইজ করে না, যে নলেজ আর্ন করার আরও অল্টারনেটিভ প্রসেস থাকতে পারে। ওই প্রসেসগুলোকে তুমি ওপেন করে দিলে তখন হয়তো বা কনসিয়াসনেস এক্সপ্লেইন করাটা আরেকটু ইজিয়ার হবে। তো আমার নেক্সট যেটা আমরা যেতে যাচ্ছি যে এআই নিয়ে যেতে যাচ্ছি সামনে। তো এআই এর হচ্ছে লোকালাইজেশন যে অ্যাপটা, ভাই আমরা জানি যে অলরেডি চায়নাতে তাদের নিজস্ব অ্যাপ আছে, তারপর ধরেন হচ্ছে উইচ্যাট বা কিউ, রাশিয়াতে আছে তাদের নিজস্ব ভিকে, এগুলো কাজাকিস্তানও তারা ইউজ করে ভিকে, তারপর হচ্ছে আমেরিকায় হচ্ছে ফেসবুক, তারপর টুইটার, হোয়াটসঅ্যাপ। বাট আমরা কি পারি না যে বাংলাদেশে নিজস্ব কোনো একটা অ্যাপ করা? এবং আমরা কিন্তু সবকিছু পড়তেছি হয় ইংলিশে না হয় চাইনিজ না জার্মানে। তারা কিন্তু তাদের নিজস্ব একটা ডেটাবেজ আছে, তাদের নিজেদের ল্যাঙ্গুয়েজে। চাইনিজে কিন্তু তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজে তাদের ডেটাবেজ আছে, পেপারস আছে তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজে। তারপর হচ্ছে রাশিয়াতে তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজে সবকিছু পেপারস আছে, আর ইংলিশে তো সব জায়গায় আছে। কিন্তু আমরা কি এটা পারি না যে আমাদের বাংলাদেশে কোনোভাবে একটু ইউজ করা, যেটা আমরা নিজেরা লোকালাইজ করবো, আমাদের নিজেদের প্রযুক্তি থাকবে, আমরা নিজেরা সেটা ইউজ করবো, অন্য কাউকে দিব না, যেটা আমেরিকা করে। আমেরিকা তারা নিজেদের ভিতরে রিসার্চ করে, বাট বাইরে সেটা কখনো যায় না। চায়না নিজেদের মতো তারা হচ্ছে রিসার্চ করে তাদের নিজেদের ল্যাঙ্গুয়েজে, বাট তারা কখনো বাইরে যেতে দেয় না। তাদের প্রোডাক্ট সেল করে, বাট তাদের যে টেকনোলজিটা তারা কখনো শেয়ার করে না কারোর সাথে। আমি টোটালি একমত যে এটা দরকার এবং এটা সম্ভব। তোমার আইডিয়াটা এখনো কনসেপ্ট লেভেলে আছে, হয়তো তুমি কিছুটা কাজও করেছো। আমি বিল গেটসের এক্সাম্পল দিব। সে যখন অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করবে চিন্তা করেছে, হার্ভার্ডের স্টুডেন্ট, এক লাইনও তার কোড লেখা হয়নি, স্টিল সে আইবিএমকে কল করে বললো যে সে তার একটা অপারেটিং সিস্টেম আছে যেটা উইন্ডোজ প্ল্যাটফর্ম মতো রান করবে। আইবিএমের সাথে দেখা করতে চায়, তারপর 3 মাস পরে বোধহয় দেখা করেছে। এটা একটা মুভিও আছে, তোমরা দেখতে পারো। যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যারা এরকম আইবিএমের মতো এখানকার পার্টি, তাদের সাথে তুমি ডেফিনেটলি কানেক্ট করো। এটা 18 কোটি মানুষের দেশ, এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট, আমাদের কালচার অনেক ব্যাপারই ডিফারেন্ট। আমাদের ডেফিনেটলি এই ধরনের একটা অ্যাপের বিগ মার্কেট পসিবল। লোকাল কোম্পানিগুলো বিভিন্নভাবে বেনিফিটেড হবে, আর অ্যাপগুলোর যেই খারাপ দিকগুলো সেগুলো থেকে তোমাদের যদি আগ্রহ থাকে, সেগুলো থেকে লোকজনকে দূরে রাখাটাও একটা গ্রেট একটা সেলিং পয়েন্ট হবে। সো তোমার এখানকার আইবিএম পার্টনারদেরকে রিচ আউট করো, ডেফিনেটলি লোকজন আগ্রহ হবে। আমি টোটালি এই ব্যাপারে কনভিন্স যে এরকম একটা কিছু সম্ভব। একই সাথে অন্যান্য অ্যাপগুলো থাকবে মার্কেটে। এটা প্লুরালিস্টিক ওয়ার্ল্ড, এখানে সব কিছুতে মনোপলি কোনোভাবেই কেউ অ্যাকসেপ্ট করবে না, কিন্তু আমি ক্লিয়ারলি একটা মার্কেটে একটা পেইন পয়েন্ট দেখতে পাচ্ছি যেখানে তোমার আইডিয়াটা এফেক্টিভলি কাজ করবে। ভাই করে ফেলেন ভাই। সো কিছু মানুষের সাথে কথা বলো যারা লোকালি এবং তাদের মাধ্যমে হয়তো ইন্টারন্যাশনাল বাংলাদেশি নন বাংলাদেশিদের কাছ থেকেও সাপোর্ট পেতে পারো, তোমার ফাইন্যান্সিয়াল, টেকনিক্যাল এবং এই ধরনের কাজ যারা অলরেডি করেছে তাদের কাছ থেকে মোর গাইডেন্স, মেন্টরিং। আপনার কাছ থেকে ফার্স্টে আমরা গাইডেন্স চাচ্ছি ভাই, যদি এরকম কিছু থাকে আমরা একসাথে আগাইতে পারি কিনা। আপনি গাইড। বেশিরভাগ অ্যাপই যেটা আমি দেখি এখন, একজন মানুষ
আরেকজনের কাছ থেকে সাপোর্ট পাওয়া এবং মেন্টাল সাইকোলজিক্যাল তারপর হচ্ছে তাদের ইনার গ্রোথের জন্য খুব একটা সাপোর্টিং ম্যাটেরিয়াল খুব একটা অ্যাপের মধ্যে নাই। এই ধরনের কিছু যদি ইন্টিগ্রেট করতে পারো অ্যাপের মাধ্যমে লোকজন অ্যাপে টাইম স্পেন্ড করার মাধ্যমে তার গ্রোথ হবে, তার এক্সপিরিয়েন্স গ্রো করবে, সে পজিটিভলি এই ওয়ার্ল্ডে আরও কন্ট্রিবিউট করার জন্য রেডি হবে। এই ধরনের কিছু যদি ইন্টিগ্রেট করতে পারো আই থিঙ্ক ইটস মিসিং। জি ভাই, আপনাকে আরেকটা জিনিস জানাই ভাই, যেমন ধরেন চায়নাতে তারা হচ্ছে এরকম ফেসবুকের যে অ্যাপ আছে, তারা সেই অ্যাপের ভিতরেই হচ্ছে মানে মার্কেটিং করে, তারা সেখানে তার প্রোডাক্ট সেল করে, অনেক কমে সেল করে। যেটা আমরা যদি তাদের কোনো অ্যাপ, আমাদের যেরকম দারাজ আছে ওদের কিন্তু ওরকম অ্যাপ আছে, সেখানে যত প্রাইস, কিন্তু তারা যখন এই যে অ্যাপের মধ্যে যখন তারা সেল করে, তারা কম প্রাইসে তারা সেল করছে। তাদের একটা মানে সুন্দর একটা মানে মার্কেটিং প্লেস তৈরি হয়ে গেছে, যেমন ফেসবুক হয়েছে। সেই ফেসবুকে কিন্তু আমরা এখন বাংলাদেশে কিন্তু ফেসবুকে যদি না, আপনি হয়তো বা জানেন ফেসবুকে মার্কেট প্লেস আছে, আমরা কিন্তু বাঙালিরা পে করে মানে স্পন্সর করে পে করে দেন হচ্ছে আমরা হচ্ছে সেই মার্কেট প্লেসে হচ্ছে অ্যাড দেয় মোস্ট প্রবাবলি। হ্যাঁ, আমরা কি পারি না ভাই যে বাংলাদেশে এরকম একটা অ্যাপ থাকবে যেখানে আমরা নিজেরাই মার্কেটিং করব? আমরা কেন টাকা দিতে যাব বা ওখানে বাইরে কেন যাবে? আমরা নিজেরাই টোটালি এগ্রি করি। ফেসবুকের মতো এরকম টেলিগ্রাম আছে, তারপর হচ্ছে অনেকে ইনস্টাগ্রামের মাধ্যমে করে। যদি তুমি একটা ক্রিটিক্যাল ম্যাস রিচ করো, আমেরিকাতে এখন একটা ফেসবুকের মতো ইকুইভ্যালেন্ট একটা এন্টিটি আছে, ইনফ্যাক্ট এটাকে বলা যায় টুইটারের ইকুইভ্যালেন্ট, সেটা হচ্ছে ট্রুথ সোশ্যাল নামে, যেটা প্রেসিডেন্ট ট্রাম্প স্টার্ট করেছে। আমার মনে হচ্ছিল এটা ফেল করবে, বাট তার এনাফ সাপোর্টার আছে যারা ওভারনাইট ওই প্ল্যাটফর্মে জয়েন করলো, অ্যান্ড ইটস এ বিগ কোম্পানি নাও, হিউজ বিজনেস। সো এখানে তুমি এই বিগ পপুলেশনের দেশে যদি তুমি 500,000 1 মিলিয়ন মতো রিচ করতে পারো, যেটা ফেসবুকে রিচ করতে বোধহয় কয়েক বছর লেগেছে, বাট এই সময়ে সব কিছু মাচ ফাস্টার গ্রো করে। এবং এটার মধ্যে তুমি যদি এআই ইন্টিগ্রেট করতে পারো, এর মধ্যে লোকজনকে আরও এডিশনাল কিছু ফিচার দিতে পারো, এগুলো ইনিশিয়ালি বিল্ড করা হয়তো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আছে, বাট এগুলো থেকে বিগ রিটার্ন আসে। ফেসবুকের জাস্ট টোটাল মার্কেট ভ্যালু দেখো, মানে মেটার বিগ, আমি কখনো চিন্তা করিনি যে এই লেভেলে আসবে। এটা অ্যামেজিং একটা সাকসেস স্টোরি। জি ভাই। ভাই, সিন্স আই এম আ ক্যাজুয়াল রিসার্চ পেপার রিডার, আপনি বলেন যেটা আমার ব্লাইন্ড স্পটে আছে, আপনার মনে হচ্ছে আপ অ্যান্ড কামিং রিসার্চ, এই রিসার্চের পেপারস অনেক ইন্টারেস্টিং, এনি ফিল্ড অ্যাট অল ভাই। আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়েছি, কন্ট্রোল সিস্টেমসে আমার ইন্টারেস্ট আছে, কারেন্টলি আমি সিগারেট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে আছি, বাট এগুলো ছাড়াও ভাই এনিথিং অ্যাট অল ইফ ইউ ফাইন্ড। গুগলের সিইও রিসেন্টলি বলেছেন যে এআই হবে হচ্ছে ইন্টারনেটের থেকেও বড়। তোমরা কি কিছুটা সেরকম চিন্তা করো? এআই, ইন্টারনেট বিগ মার্কেট ওপেন করেছে, ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস চেঞ্জ হয়ে গেছে। দ্য ওয়ে পিপল উড ডু বিজনেস, ইটস নাও কমপ্লিটলি ডান ডিফারেন্ট ওয়ে। কোম্পানি লাইক ব্লকবাস্টার, হলিউড ভিডিও অ্যান্ড আদার্স ডিসঅ্যাপিয়ার করেছে, তাদের জায়গায় এসছে হচ্ছে নেটফ্লিক্স। তারপর ইন্টারনেটের মাধ্যমে মানুষ এখন প্লেনের টিকিট কেনা বেচা করে, তোমার স্টেডিয়ামে খেলাধুলা হলে ওগুলো কিনে। এআই এগুলোর অনেকগুলোকেই কিল করবে, নতুন ধরনের টেকনোলজি অ্যান্ড বিজনেস মার্কেটে নিয়ে আসবে। এগুলো কীভাবে হবে আমরা হয়তো এই মুহূর্তে জানি না। যেরকম 1995 সালে 2000 সালেও কেউ জানতো না নেটফ্লিক্স নামে একটা কোম্পানি সারা ওয়ার্ল্ডে ভিডিও বিক্রি করবে। তারা ইনফ্যাক্ট গিয়ে ব্লকবাস্টার ভিডিও নামে একটা কোম্পানিতে নিজেদেরকে বিক্রি করতে চাচ্ছিল মাত্র $6 থেকে $7 মিলিয়ন বোধ হয়। তারা বললো যে না, তারা ইন্টারেস্টেড না, কারণ তখনকার দিনে তারা মেইলে সিডি পাঠাতো এবং সেগুলো ফেরত আসলে সেভাবে টাকা চার্জ করতো। আজকে এআই এক্স্যাক্টলি কীভাবে আমাদের কেনা বেচা, খাওয়া অর্ডার করা, আমাদের হেলথ কেয়ার, আমাদের ফিউচারের পড়াশোনা, তারপর হচ্ছে কীভাবে আমরা ছাত্রছাত্রীরা একজন আরেকজনের কাছ থেকে শিখবে, ইন্টারাক্ট করবে, টিচারদের কাছ থেকে শিখবে। আমি পিএইচডি স্টুডেন্টদেরকে গাইড করি, কীভাবে আমি তাদের গাইড করব, এই সবগুলো নিয়ে এআইয়ের কারণে যে নোবেল প্রাইজ পেল গত বছর, সেই ভদ্রলোকও বললেন যে ইউনিভার্সিটিও কারেন্ট স্ট্রাকচারে এক্সিস্ট করতে না পারে। এটা এখন পর্যন্ত কেউ কংক্রিটভাবে বলতে পারবে না কী হবে, বাট ইন সো মেনি ডিফারেন্ট ওয়েজ থিংস আর চেঞ্জিং সো ফাস্ট। এভরি ডে আমি সামথিং নিউ দেখি যেটা আমার কাছে সারপ্রাইজ মনে হয়। সো আমার মনে হয় না কোনো 1 or 2 পেপার্স তোমাকে সারপ্রাইজ করবে, বাট কিপ ইউর আইজ ওপেন অ্যান্ড সি কীভাবে এআই ট্রান্সফর্ম করে দিচ্ছে সব কিছু। ইয়েস ভাই, থ্যাংক ইউ। তবে এআই নিয়ে আরো কিছু কোশ্চেন আছে আপনার কাছে। এআই এর সম্ভাবনা বাংলাদেশে আপনি কিভাবে দেখেন? এআই আমরা বাংলাদেশে কি করতে পারি? এআই নিয়ে আমরা বাংলাদেশে কি করতে পারি, বা আপনার চিন্তা ভাবনা কি? বাংলাদেশে মেইন মানে থিঙ্কিংটা আমার বাংলাদেশের লোকালটা আর কি, বাংলাদেশে আমরা কিভাবে আগাইতে পারি শুধু বাংলাদেশে বেস করে, আমরা আপনার থিঙ্কিংটা জানতে চাচ্ছি। তোমাদের মধ্যে চায়না কে ছিল? তুমি? জি। সো তুমি নিশ্চয়ই খেয়াল করেছো চায়নাতে তোমার ফেস দেখে
তুমি কোথায় আছো, কী করছো না করছো সব কিছু তারা জানে। এটা অবভিয়াসলি তারা অনেক দিন ধরে এটাতে ইনভেস্ট করছে, তাদের ইনফ্রাস্ট্রাকচার, তাদের capabilities, sensors and imaging devices all over চায়নাতে আছে। বাংলাদেশে ল অ্যান্ড অর্ডার, বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশন, তারপর হচ্ছে লোকজন যখন কাজ নেয় গভর্নমেন্টের কাছ থেকে সেগুলো একটা মনিটর করা, সেগুলো ইনভেস্টিগেট করা, এগুলো সব কিছুতে এআই রিয়েলি একটা বিগ রোল প্লে করতে পারে। এই সমস্ত জায়গায় ঘুষ এবং সমস্ত দুর্নীতির সুযোগটা ওপেন হচ্ছে, কারণ আমরা এনাফ এই সমস্ত টুলস অ্যান্ড ইকুইপমেন্ট ইউজ করি না। যদি কোনো একটা মিনিস্ট্রি এই সমস্ত ব্যাপারগুলোতে এআই ইন্টিগ্রেটেড মনিটরিং, সার্ভেলেন্স, এআই ইন্টিগ্রেটেড ট্রানজ্যাকশন করে, যারা কাজ করছে তাদের অ্যাক্টিভিটিগুলোকে, প্রফেশনাল অ্যাক্টিভিটিগুলোকে মনিটর করে, তাহলে অনেক ট্রান্সপারেন্ট হবে। কে কোথায় কার সাথে মিট করছে, কিভাবে কাজগুলো পাচ্ছে, এটা কি রাইট ওয়েতে পাচ্ছে নাকি কোনো রকম করাপ্ট সিস্টেমের মধ্যে দিয়ে পাচ্ছে, এগুলো ভেরি ইজিলি আই দিয়ে মনিটর করা সম্ভব। আমেরিকা আমি যখন ঢুকবো, অ্যাবসলিউটলি আমার কোথাও পাসপোর্ট দেখাতে হয় না অনেক জায়গায়, জাস্ট আমার চোখে স্ক্যান করে নিয়ে যদি আমার ব্যাপারে কোনো কোশ্চেনেবল কিছু না থাকে, আমি কোথাও কোনো ব্যারিয়ার দেখি না, সোজা আমি গিয়ে লাগেজ নিয়ে বের হয়ে যাই। কিন্তু যারা কোশ্চেনেবল কিছু একটা এর মধ্যে করেছে, তাদেরকে হয়তো সেপারেট একটা দরজা দিয়ে যেতে বলে। এইভাবে পুলিশ রাস্তাঘাটে ট্রাফিক কন্ট্রোল থেকে শুরু করে অনেক কিছু ক্রাইমের সাথে ইনভলভ পিপলকে আইডেন্টিফাই করা, ধরা, তাদেরকে মনিটর করা, সেটা পুলিশ ডিপার্টমেন্ট হোক, যারা বড় বড় কন্ট্রাক্ট দেয় সেই ডিপার্টমেন্টগুলো হোক, এগুলোতে এআই বিগ একটা রোল থাকা পসিবল। ট্যাক্স ফাইলিংয়ের ক্ষেত্রে এআই হেল্প করতে পারে। তুমি কোথায় কী কেনাবেচা করেছো, তোমার সমস্ত মানে ক্যাশে যদি ট্রানজ্যাকশনগুলো, সো আই হোপ এটা করবে, তা না হলে আলটিমেটলি আমরা অনেক পিছনে পড়ে যাব। ডিফেন্সে বিগ রোল প্লে করতে পারে এআই। এটা 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 আনলিমিটেড। কারেন্ট যুদ্ধগুলো দেখলে ক্লিয়ারলি বোঝা যায়। ইরানের উপর আক্রমণের আগে যেভাবে তাদের ইন্টেলিজেন্সগুলো কাজ করলো, ভিতর থেকে তারা যেভাবে ইরানের টপ লেভেলের সমস্ত কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারগুলোকে অ্যাটাক করলো, এটা হিউজ রোল প্লে করেছে এখানে এআই। ভাই এখানে আপনাকে একটা জিনিস জানাই, মানে আপনার ইনফরমেশন জানাই, ওই দেশে তারা হচ্ছে যখন হচ্ছে ধরেন 7-8 বছর থেকে শুরু করে তারা কিন্তু অলরেডি প্রোগ্রামিং করা শুরু করে, তারা শেখে। কিন্তু যারা ধরেন হচ্ছে তাদের কিন্তু স্কুল কিন্তু হচ্ছে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত, শনি রবিবার তারা কিন্তু ছোট বাচ্চাদের তাদেরকে কিন্তু কোনো সময় দেয় না। তারা তাদের জন্য একটা কিন্ডার গার্ডেন আছে, কিন্ডার গার্ডেনে গিয়ে তারা কিন্তু কোডিং শিখে। চায়নার কথা বলছো? হ্যাঁ ভাই, এবং তারা কিন্তু এই অটোমেশন এবং হচ্ছে রোবোটিক্স তারা কিন্তু ছোট এখন থেকে জেনারেশনকে তারা টিচ করতেছে, এখন তাদেরকে জানাই দিচ্ছে কিভাবে আগে যেতে হবে। এরকম কোনো, আমি জানি না ইউএসটা আছে কিনা, আই ডোন্ট নো। না, চায়না অনেক অ্যাডভান্সড এর ব্যাপারে, ভেরি অ্যাডভান্স। আই ওয়ার্ক উইথ দেম, আই নো। আই অলসো টিচ দেম হাউ টু ডু দ্যাট থিংস। সো ইউনিভার্সিটি লেভেল ইজ টোটালি ডিফারেন্ট। দ্যাট টাইম উই মেড দ্যাট থিংস, বাট যখন আমরা তৈরি করছি তার আগে আমরা গ্র্যাজুয়েট করার পরে আমরা কিন্তু ছোট ছোট বাচ্চাদের শিখাইতাম যে কিভাবে কোড করতে হয়। তাদের ধরেন ক্লাস 1-2 পরে, বাট কিভাবে কোডিং এর অ্যাটলিস্ট একটা দেওয়া হতো, যে একটা মানে ইনফরমেশন দেওয়া হতো যে এই যে এরকম ভাবে, এরকম একটা মানে ফ্যামিলিটি তৈরি করা, আগে ফ্যামিলিটি তৈরি করা। আমরা এরকম কিছু করতে পারি যে আমাদের দেশে, যে আমাদের কারিকুলামে যদি এরকম ভাবে অ্যাড করি অ্যাটলিস্ট কোডিং এর উপরে, বা এটা একটা ল্যাঙ্গুয়েজ, এটা একটা আমাদের জন্য একটা পজিটিভিটি নিয়ে আসবে। যেমন আমি যদি একটা পাইথন, এটা সবচেয়ে ইজি একটা ল্যাঙ্গুয়েজ, ভেরি ইজি ল্যাঙ্গুয়েজ, ভেরি ইজি টু স্টাডি। সো এরকম কোনো কিছু, যে পাইথনটা আমরা যদি মানে ছোটবেলা থেকে যদি শুরু করতে পারি বাংলাদেশে, অ্যাটলিস্ট কোনো একটা কিন্ডারগার্টেন, এটা একটা আইডিয়ার কথা বলতেছি ভাই, যে বাংলাদেশে যে একটা, এটা গ্রেট আইডিয়া, বাট তোমার মতো 50 জন ইনস্ট্রাক্টর হয়তো বা দেশে পাওয়া যাবে না, ম্যাসিভ নাম্বার, এটা করা কঠিন। আমাদের কয়েক লক্ষ স্কুল আছে হয়তো বা, কিন্তু আমি মনে করি স্টিল মানে সোসাইটির মধ্যে সবাই বড় স্কলার ইমাম হওয়ার দরকার নেই, কিন্তু কিছু মানুষ হওয়া দরকার। সোসাইটির মধ্যে কিছু সায়েন্টিস্ট থাকা দরকার। একেবারেই যদি না থাকে সেই সোসাইটি আগাতে পারবে না। তুমি যেটা বলছো, চাইনিজ পুরো কান্ট্রির মধ্যে অনেক জায়গা আছে যেখানে এডুকেশন অনেক পিছনে পড়ে আছে, কিন্তু তুমি হয়তো বিগ সিটিগুলোতে দেখেছো রিয়েলি সুপার অ্যাডভান্সড। ডেফিনেটলি আমাদের দেশে এরকম কিছু দরকার। কিছু স্কুলের বাচ্চারা সোসাইটির এই জায়গাগুলোতে দায়িত্ব নেওয়ার মতো লেভেলে আসা উচিত। তারা একদম ছোটোবেলা থেকে এগুলোতে তাদের ইনভলভ থাকা উচিত। একেবারে যদি না হয় ডেফিনেটলি তখন এটা হচ্ছে, আমার দাদা বলতেন যে গ্রামে অন্তত 1-2 ইমাম হওয়া উচিত, 1-2 মুক্তার হওয়া উচিত, 1-2 উনি বলতেন যে আমার বাবা আর কি সরকারি চাকরি করতেন, সেরকম চাকরি হওয়া উচিত। তারপর উনি দুঃখ করতেন যে সবাই চাষা, কেউই তাদের দায়িত্বগুলো পালন করেনি।
সো আমাকে বলতেন যে তুমি চাষ হলে হবে না, তোমাকে উপরে উঠতে হবে। সো এটা আমাদের, আমরা যদি রিয়েলি দু একজনকে এভাবে না করি আমাদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে, যারা দেশ রক্ষা করবে, যারা মুক্তার হবে, আমাদের এআই সায়েন্টিস্ট হবে, তাহলে আমরা সাফার করবো ডেফিনেটলি। কিন্তু পুরো দেশ জুড়ে করা ডেফিনেটলি খুব একটা ইজি না আমাদের দেশের মতো আমি কনটেক্সটে। পুরো দেশের জন্য করতে যাচ্ছি না, ওরা কিন্তু পুরো চায়নাতে করে না ভাই, তারা কিন্তু ওই যে ছেকে ছেকে আমাদের Definitely. ক্যাট কলেজের মতো আমি কিন্তু টোটালি অ্যাগ্রি করি। তাদেরকে অ্যাটলিস্ট তাদেরকে একটা নলেজ দেওয়া যায়, এটা কিন্তু হচ্ছে নেক্সট ফিউচার। এটা প্রবাবলি ভাই ক্যারেট কলেজে করাটাই মোস্ট ফিজিবল লাগে আমার, কারণ আমি জিনিসটা যেটা রিয়েলাইজ করেছি, ম্যাথ ইজ আ ভেরি অ্যাবস্ট্র্যাক্ট কনসেপ্ট। এটা মোস্ট টের পাওয়া যায় যখন বাংলাদেশে, যেমন ক্যারেট কলেজে ইটস টেকেন ফর গ্র্যান্টেড যে A+ পাবে, হ্যাঁ, না পেলে আমরা একটু প্যানিক করি যে হচ্ছে না কেন। বাট ব্যাপারটা হচ্ছে ভাই, আই ফেল্ট যে আমি 17-18 বছর বয়সে এরা স্কুলে পড়েছে, বাট 2+2 যে 4, ইট ডাজন্ট কাম ইজি টু দেম। একটা ব্যাকগ্রাউন্ডে কিছু একটা করতে হয় তাদের। সো আই ফেল্ট যে ভাই এই মানুষগুলোকে পাইথন শেখাতে হলে দে নিডেড বেটার টিচার্স, বেটার রিসোর্সেস, মানে লজিক্যালি থিঙ্কিং করার প্রবণতাটা বাংলাদেশের ম্যাক্সিমাম সোসাইটিতে প্রবাবলি নাই। বিলিভ ইট অর নট, আমেরিকাতেও নাই। তার জন্য আমার ডিপার্টমেন্টে লোকাল আমেরিকান কিছু প্রফেসর আছে, কিন্তু বেশিরভাগ হচ্ছে বাইরের। সো আমেরিকা কেন সাকসেসফুল? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগ থেকেই সারা ওয়ার্ল্ডের সমস্ত ট্যালেন্টগুলো ওখানে যাচ্ছে। তুমি হয়তো আইনস্টাইনের নাম শুনেছো, সে জার্মান থেকে ওখানে গেল, এরকম শত শত মানুষ গেছে, এখন লক্ষ লক্ষ যায়। ট্রাম্প পলিসি যদি হয় কন্টিনিউ করে তাহলে হয়তো বা যাওয়া কমে যাবে। আলটিমেটলি কমে যাওয়ার কারণে লোকাল পিপল যদি ট্রেন না হয়, আমি আমেরিকান বাচ্চাদের বলি যে এটা তোমার কান্ট্রি, তুমি যদি দায়িত্ব না নাও তাহলে কিছুদিনের মধ্যে দেশ শূন্য হয়ে যাবে। এই দেশের এত বিগ ইনফ্রাস্ট্রাকচার, ইঞ্জিন চালানোর, কন্টিনিউ রাখার মতো মানুষ পাওয়া যাবে না। বাট তারা যদি মোটিভেটেড না হয়, এবং হয় অনেক সময় সিভিলাইজেশন কলাপস করে একটা লেভেলের পরে। আমাদের এখানে আমরা যদি ক্যারেট কলেজের মতো জায়গায় কিছু জায়গায় ফোকাস করি এবং তাদেরকে ট্রেন করি, এই জায়গাগুলোতে অলরেডি যথেষ্ট রিসোর্স এবং ট্যালেন্টেড বাচ্চা কাচ্চাদের জন্য এনাফ ক্যাপাবিলিটি বিল্ড করা আছে, ক্যাপাসিটি, ডেফিনেটলি এটা কাজ করবে। এদের মধ্যে কিছু যদি এদেশে থেকে যায় এবং এখানে যদি আমরা রাখার মতো ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করি, সোসাইটি যদি রেডি হয় এদেরকে হোস্ট করার জন্য, ডেফিনেটলি আমরাও ওয়ার্ল্ড ক্লাস হতে পারবো। আলটিমেটলি আমি যখন একবার মিশরে যাই, দেখলাম যে আল আজহার ইউনিভার্সিটি ক্যাম্পাস আছে বিরাট, সেই 600 বছর আগে, 1000 বছর আগে ওরকমই ছিল। যেটা নাই সেটা হচ্ছে স্কলার নাই, যারা ওখান থেকে সারা ওয়ার্ল্ডে আলো ছড়াবে তারা নাই। একসময় ছড়াতো বড় বড় নামগুলো। সো একটা ক্যাম্পাস, ঢাকা ইউনিভার্সিটি একসময় বিগ নেম ক্যাম্পাস ছিল, অক্সফোর্ড ইউনিভার্সিটি এখন পরিচিত। ইমাজিন অক্সফোর্ডের বিল্ডিংগুলো সব ক্যাম্পাস আগের মতোই আছে, কিন্তু মানুষগুলো নাই, সে স্কলাররা নাই। তাহলে কিছুদিনের মধ্যে এটার র্যাঙ্কিং সহ সব কিছু কলাপস করবে। আমরা অনেকটা তাই মানুষ ক্রিয়েট করতে পারলে এই দেশ যা আমরা এক্সপেক্ট করছি সেরকম হবে। ট্রু ভাই, আসলে ঢাকা ইউনিভার্সিটির কথাটা যদি বলি, যেমন আমরা সবাই ঢাকা ইউনিভার্সিটি সত্যেন বোসের হিগস বোসন পার্টিকেলের সত্যেন বোসের কথা সবাই বলে, শেষ জীবনে কিন্তু তিনি চাকরি ছেড়ে দিয়েছিলেন ঢাকা ভার্সিটির, কারণ তাকে সেই হেল্পটা করছিল না ঢাকা ভার্সিটি টিল দিস ডে। স্কলারলি যে কালচারটা ছিল ইভেন ব্রিটিশ আমলও, ওভার টাইম স্লোলি সেটা এই লেভেলে এই মুহূর্তে এসে স্কলারকে ইন্সপায়ার, তাদেরকে সাপোর্ট দেওয়ার চাইতে বরং তাদের লাইফ কোটিং করে দেওয়ার মতো একটা লেভেলে আমরা এসেছি। জি ভাই, এখানে আমি এখানে একটা ইনপুট দিই ভাই, সেটা হচ্ছে যে আমাদের বুয়েটে হচ্ছে 2020 হচ্ছে আপনার পলিটিক্স, স্টুডেন্ট পলিটিক্স নিষিদ্ধ করা হয়েছে। আমি স্টুডেন্ট পলিটিক্স একদম নিষিদ্ধ করার পক্ষে, এভাবে আমি বলবো না, বাট প্রবাবলি বাংলাদেশের প্রেজেন্ট কনটেক্সটে ইট উড বি বেস্ট। কারণ বুয়েটের রিসার্চ পেপারসের সংখ্যা 10 গুণ, মানে 10 গুণ হয়ে গেছে। মোর ইন্টারেস্টিং রিসার্চ হচ্ছে, নতুন নতুন এরিয়াস সবাই দেখতেছে। সবাই যেভাবে জাস্টিফাই করার চেষ্টা করে যে বাংলাদেশে হচ্ছে একটা হায়ারার্কিক্যাল সোসাইটি, সো সিনিয়র জুনিয়রের সাথে কথা বলবে, ওই র্যাগিংটা না থাকলে এটা হয় না। ঠিক আছে, একটা সামান্য পরিমাণ কেওস তৈরি হয়, বাট আই ফেল্ট যে সবাই যখন রিসার্চে চলে গেছে, বুয়েটের কি সিনিয়র স্টুডেন্টস জুনিয়র স্টুডেন্টসকে গাইড করে যে এইভাবে অটোক্যাড চালাতে হয়, এইভাবে কমসল চালাতে হয়, এরকম যখন একটা ব্যাপারটা হয়, ইট ক্রিয়েটস আ ডিফারেন্ট ফর্ম অফ দ্যাট সেম হায়ারার্কি ইন আ ওয়ে। সো আমি ফিল করেছি যে দিস কুড বি অ্যান অ্যাভিনিউ ভাই, জাস্ট শেয়ারিং মাই থটস আর কি। আমার একটা কোশ্চেন আছে ওর কাছে, আপনার কাছেও ভাই। আমি জিনিসটা মানে শেয়ারটা এরকম,
আমি আইআইটি তো জানেন, আইআইটি খড়গপুর, ওদের কিন্তু নিজস্ব কিন্তু ওয়েবসাইট, তারা কিন্তু প্রত্যেকটা কোর্স তারা কিন্তু অনলাইনে আছে। বাট আমি জানি না বুয়েটের এরকম কোনো কোর্স অনলাইনে আছে কিনা। হোয়াই নট দেয়ার? আমরা যদি নিজেদেরকে ট্রেন আপ করতে চাই, আমি যদি এখন কোনো কিছু পড়তে চাই, এআই পড়তে চাই, আমি কিন্তু মাঝে মাঝে ওই আইআইটি খড়গপুরের ওই ওয়েবসাইটের ওই ইডিউমের চাইতে আমি ওগুলো দেখি, কারণ তারা হচ্ছে ইন ডেপথ তারা আলোচনা করে টিচার গুলো। আমি মনে করি যে আমাদের যে টিচার যারা আছে বাংলাদেশে, তারা কিন্তু এরকম একটা ওয়েবসাইটে খুলে, বা তারা কিন্তু তাদের ইউটিউবে তারা কিন্তু আপলোড দিতে পারে লিস্ট। আমরা কিন্তু এইগুলা কিছু পাচ্ছি না বাংলাদেশে। আমরা হয়তো অনেকেই আছেন, বাট আমরা কিন্তু সেরকম কিছু এই ম্যাটেরিয়াল গুলো পাচ্ছি না। এইটা ভাই আমার একটা স্ট্রেঞ্জ এক্সপিরিয়েন্স। এটা হচ্ছে আই নো সামওয়ান, এনপিটেল বলে ওটাকে, এনপিটেল। এনপিটেলের উপরেই আমি টিকে আছি। সো আমাদের একজন স্যার ছিলেন, উই রেসপেক্টেড হিম আ লট, বিকজ উনি সকল কন্ট্রোল সিস্টেমের সকল বড় বড় কোম্পানিতে তার কন্ট্রিবিউশন আছে, তার সাফকো তাকে রেগুলার কনসালটেন্সি নেয়। স্যার ইজ ভেরি নাইস, বাট স্যার ডাজ নট ফিল দ্য নিড টু শো এনিথিং। যে স্যার ক্লাসে আসে, স্যার ক্লাস নেয়, খুব সুন্দর নেয়, আমাদেরকে এনকারেজ করে, বাট স্যার যে আলাদা একটা ফ্রেমওয়ার্কে জিনিসটা আপলোড করবে, ওয়াইডার অডিয়েন্সের জন্য দেখাবে, এরকম কোনো ইন্টারেস্ট স্যারের মধ্যে কাজ করে নাই, এবং আমাদের ডিপার্টমেন্টে ওয়াইডলি কাজ করে না। এভরিওয়ান ইজ বিজি উইথ দেয়ার থিংস, যে গভর্নমেন্টের একটা প্রজেক্ট আছে, ওখানে যাবে, টিচিং পেপার আছে, নলেজ ইজ ফ্রি, সেরকম কোনো ইয়ে নেই না। সিনেটের পলিটিক্স আছে। তবে যে ফ্যাক্টরগুলোর কারণে উনি এই সমস্ততে যান, গভর্নমেন্টের কনসাল্টিং অ্যান্ড আদার থিংস, হয়তো বা ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হন, অথবা অন্য জায়গা থেকে রিকগনিশন পান, অথবা তাদের কাছ থেকে উনি তাদের সাথে কাজ করে বেটার ফিল করেন। এই সমস্ত পোস্ট করা, অনলাইনে অন্যদের জন্য অ্যাভেলেবল করে দেওয়া, এগুলোর জন্য যদি কোনো ক্রেডিট না দেওয়া হয়, এগুলো যদি আলটিমেটলি তাদের ওভারঅল পারফরমেন্স এভ্যালুয়েশনে শো আপ না করে, তাহলে খুব একটা ইনসেন্টিভ থাকবে না। আমি যখন প্রতি বছর আমাদের যখন এভ্যালুয়েশন হয় ইউনিভার্সিটিতে, যে কোনো কর্মচারীর মতোই আমাদের এভ্যালুয়েশন হয়, আমি মেনশন করি কী কী কাজ করলাম। একটু আগে মেনশন করেছি আমি ওয়ার্কফোর্স ট্রেনিংয়ের সাথে ইনভলভ। আমি বলি যে আমি এতগুলো হাই স্কুলে গিয়ে টক দিয়েছি। সো তুমি বলতে পারো আপনি ইউনিভার্সিটির প্রফেসর, আপনার হাই স্কুলে কী কাজ? এটার ইম্প্যাক্ট এত বেশি, এটা এত দরকারি, তারা এটাকে গুরুত্ব দেয়, তারা আমার এই টাইমটাকে কাউন্ট করে। আমি যখন বলি যে আমি একটা প্রপোজাল লিখেছি, সেটাতে আমাকে গ্র্যান্ট দিয়েছে প্রাইমারি স্কুলে বাচ্চাদের সাথে কাজ করার জন্য, তারা এটাকে গুরুত্বপূর্ণ মনে করে। এটার টাইমটা, এটার জন্য আমি যে খাটাখাটি করলাম, গ্র্যান্ট লিখলাম, টাকা নিয়ে আসলাম, এখানে হয়তো ওই কালচারটা এত শক্তভাবে এখনও গড়ে ওঠেনি। সো অনলাইনে কেউ পাবলিশ করা আর না করার মধ্যে তার ওভারঅল পারফরমেন্স হয়তো এখন পর্যন্ত খুব একটা বড়সড় ডিফারেন্স মেক করে না। হোপফুলি জিনিসগুলো আস্তে আস্তে আসবে এখানে, ইনশাআল্লাহ। ভাই আমরা তো শেষের দিকে, আমরা আস্তে আস্তে একটু ক্লোজ করি। আমি জানতে চাচ্ছিলাম ভাইয়ের মানে আপনার ফিউচার প্ল্যানটা, আপনার ফিউচার প্ল্যানটা জানতে চাচ্ছিলাম ভাই। এটা বেসড অন আমেরিকা অর বাংলাদেশ অর এনি আদার, আপনার ফিউচার প্ল্যানটা আমরা জানতে চাচ্ছিলাম। আমি যদি দেশে কোনো না কোনোভাবে কাজ করার সুযোগ পাই, আমি অনেক লিমিটেশনের মধ্যেও আমি নিজের কিছু এক্সপার্টিস আছে, সেগুলো হচ্ছে আমি সেমিকন্ডাক্টর, মাইক্রো ইলেকট্রনিক্স এরিয়াতে কাজ করার অভিজ্ঞতা আছে গত প্রায় 30 বছর ধরে। আমার কিভাবে একটা গ্রুপ অফ পিপল, স্টুডেন্টসকে আমি ইন্সপায়ার করে একটা এরিয়াতে, আমার যে এরিয়াতে আমি কাজ করি অন্তত সেই এরিয়াতে তাদেরকে আগ্রহ বাড়াতে পারবো, সেটার উপর আমার কিছু অভিজ্ঞতা আছে। সো আমি বুয়েটের ভাইস চ্যান্সেলরের সাথে যখন দুদিন আগে কথা বলি, উনি বললেন যে বিদেশি অনেক ফ্যাকাল্টিকে, অনেক সায়েন্টিস্টকে তারা অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি হিসেবে নিতে পারেন। আমি সাথে সাথে আগ্রহ দেখালাম যে আমিও জয়েন করতে চাই, টোটালি ভলেন্টিয়ার হিসেবে ফ্রি। সেটা এখানকার পিএইচডি স্টুডেন্টদেরকে গাইডেন্স অফার করা, অথবা এসে মাঝে মাঝে ক্লাস করা, অথবা তাদের সাথে রিসার্চ করা, তাদের ফ্যাকাল্টি অ্যাডভাইজারদের সাথে কোলাবোরেট করা, এই ধরনের। আমাদের ওয়ার্ল্ডলি লাইফ লিমিটেড। আলটিমেটলি একটা লেভেলের পরে মানুষ যখন দেখে যে এবার তার কী করা উচিত, সে মনে করে যে আমি এতগুলো মানুষ আমাকে সাপোর্ট করলো, হেল্প করলো, আই এম সো ব্লেসড। সো নাও যারা এই ব্লেসিংটা রাইট ওয়ে পাচ্ছে না ডাইরেক্টলি আল্লাহর কাছ থেকে, তাদের হয়তোবা ব্লেসিংসটা আমার থ্রুতে যাওয়ার একটা ব্যবস্থা আল্লাহ চাচ্ছেন আমি করি, সেটা আমি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনার যদি কোনো কোশ্চেন থাকে আমাদের কাছে ভাই। থ্যাংক ইউ। আমি তোমাদের আশা করব তোমরা এই যে ডিসকাশনগুলো করছো, এখানে করেছো, এরকম তোমাদের ইয়াং ফ্রেন্ডস, এনার্জেটিক ইয়াং পিপলদের সাথে এটা করো। আলটিমেটলি অর্গানাইজড হওয়াটা রিয়েলি ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ডে কোনো কিছুই আমরা ঘরে বসে উইশ করলেই হবে না। এই ধরনের গুড আইডিয়াও তুমি যদি বিল গেটস হয়ে থাকো, তোমার আইবিএমকে কল করে অলমোস্ট ধোকা দেওয়ার মতোই ছিল এটা, যে আমার একটা অপারেটিং সিস্টেম রেডি আছে। তারপর তারা 3 মাস পর অ্যাপয়েন্টমেন্ট দিল, তখন সে কোড করা লেখা শুরু করে দিল। তারপর সে দেখা করেছে, আইবিএম বললো যে আমরা ইন্টারেস্টেড না, আমাদের একটা ডস নামে অপারেটিং সিস্টেম আছে, আমরা জানি না তোমরা শুনেছো কিনা, আমরা ডস নিয়ে হ্যাপি। আলটিমেটলি বিল গেটস ফেরত আসলো, আইবিএম অ্যাকসেপ্ট করলো না, কিন্তু এই যে ইন্টারাকশনটা হলো, দ্যাট রিয়েলি কন্ট্রিবিউটেড টু লট অফ ম্যাচুরিটি। তোমরা একসাথে হওয়া উচিত,
আমি উস্কানি দিচ্ছি না, কিন্তু তোমরা আমাদের অ্যাডাল্টের কাছ থেকে দাবি করা উচিত যে এটা আমাদের দেশ, আমরা এখানে রিয়েল ইনভেস্টমেন্ট চাই, যাতে এখানে ট্যালেন্টেড সিজনড লোকজন কাজ করার সুযোগ পায়। কারণ শুধু গার্মেন্টসের কাজ আমাদেরকে এক্সাইট করে না, অথবা কৃষিকাজ। সাইফ ভাইকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এত ইনসাইটফুল একটা ডিসকাশন। আসলে পুরোটা আমার মাথা ধরতে পেরেছে কিনা আমি জানি না, বাট আই ফেল্ট রিয়েলি নাইস অ্যান্ড ইট ওয়াজ অ্যান অ্যাবসলিউট অনার। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অর্কা পডকাস্টে। থ্যাংক ইউ।